হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। এক্সাম বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো আজকে আমরা স্টার্ট করতে চলেছি আমাদের 287 নম্বর যে পেজটা আমরা আগের দিন ফার্স্ট পার্টটা করেছিলাম, তারই সেকেন্ড পার্ট, অর্থাৎ আমরা আজকে স্টার্ট করব প্রয়োগ থেকে। ওকে, অলরেডি তোমরা অনেকে ফার্স্ট পার্টটা দেখেছো, ঠিক আছে? তোমরা সেকেন্ড পার্টটার জন্য অনেকে ডিমান্ড করেছো, তো আমি ফটাফট দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এইটা নিয়ে আমরা মোটামুটি 11খানা পেজ কিন্তু এবিটিএতে কমপ্লিট করে ফেললাম। এই রকমভাবেই আমরা কিন্তু রেগুলার বেসিসে একটা করে পেজ সলভ করতে থাকবো। আশা করি তোমাদের এক্সামের আগে আমরা সব কটা পেজকেই সলভ করে নিতে পারবো। ঠিক আছে? তো এইরকমভাবে তোমরা সাথে থেকো, এরমভাবে মোটিভেট করতে থাকো এবং সুন্দর, সুন্দর কমেন্ট করতে থাকো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সেগুলোকে তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে, যেটা অনেকে তোমরা জানাচ্ছ, অনেককে আমি সলিউশনও দিয়ে দিচ্ছি। তো অনেকের অনেক প্রবলেম হয়তো থেকে যাচ্ছে অন্য পার্টিকুলার কোয়েশ্চেনে, তো সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সেখানে কোয়েশ্চেনটাকে পোস্ট করো, আমি তোমাদের আনসার দিয়ে দেবো। ঠিক আছে? এবারে আসি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জন্য। সেটা হচ্ছে আমাদের একটা মক টেস্ট আমরা নেব। ঠিক আছে? মক টেস্টটা হচ্ছে অল বেঙ্গল মক টেস্ট। শুধু ম্যাথের উপরে হবে এটা। ঠিক আছে? এটা সাপ্তাহিক একটা মক টেস্ট চলতে থাকবে। যেটা ফার্স্ট আমরা স্টার্ট করতে চলেছি 29শে ডিসেম্বর থেকে, যেটা তোমরা অলরেডি কমিউনিটি পোস্টে কিন্তু দেখে নিয়েছো অনেকে। তো এখান থেকে আমরা কি করব? এই মক টেস্টের পুরো ডিটেলস তোমরা কিভাবে করবে আমি মোটামুটি এটা ওভারঅল বলে দিচ্ছি। তাও তোমরা ডিটেলস যদি দেখতে চাও, হোয়াটসঅ্যাপে গ্রুপ দেখো, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেই গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যাও। গেলে তোমরা ওখান থেকে কিন্তু ডিটেলস দেখতে পাবে। তো তোমাদের করণীয় কি এই পরীক্ষার জন্য? এই পরীক্ষাটা নেওয়ার উদ্দেশ্যটা ফার্স্ট আমি বলি তোমাদেরকে। পরীক্ষাটা নেওয়া হচ্ছে এই কারণে, যাতে তোমাদের সেকশন ওয়াইজ, ঠিক আছে, প্রত্যেকটা দাগ নাম্বার ধরে ধরে তোমাদেরকে একটা মক টেস্ট নেবো, যাতে তোমাদের স্পেসিফিক পোর্শনগুলো যেন ক্লিয়ার হয়ে যায়। যেমন আজকের যে মক টেস্ট আমরা অ্যারেঞ্জ করতে চলেছি, বা যেটা 29 তারিখে হবে সন্ধ্যে 7টা সানডেতে, সেখানে পুরোটাই আমরা শর্ট কোশ্চেনের উপর বেসিসে পরীক্ষা নেব। পরীক্ষার ফুল মার্কস হচ্ছে 50 এবং টাইম 50 মিনিট। অনলাইন মোডে পরীক্ষা হবে। তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করবে। যারা যারা পার্টিসিপেট করবে তাদের প্রত্যেকের খাতা আমি অ্যানালিসিস করে, ভুল ঠিক করে, সমস্ত কিছু কারেকশন করে তোমাদের কিন্তু পার্টিকুলার হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠিয়ে দেবো। তো খাতা কীভাবে তোমরা পরীক্ষার পরে পাঠাবে আমাকে, সেটা ডিটেলসও আমি ওখানে লিখে দিয়েছি স্টেপ বাই স্টেপ, তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে? তো তার জন্য একটা পিডিএফ স্ক্যানার তোমাদেরকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। যে কোনো পিডিএফ স্ক্যানার তোমাদের ইচ্ছা মতো ডাউনলোড করে নাও। ফটো তুলবে, করে সেখান থেকে ফটো থেকে পিডিএফে কনভার্ট করবে, পিডিএফটাকে আমাকে শেয়ার করবে। ঠিক আছে? টাইম 50 মিনিট, পরীক্ষার পরে 10 মিনিট টাইম থাকবে তোমাদের জন্য। সেই 10 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু পাঠাতে হবে। এবং তোমাদের মধ্যে যারা টপ 5 স্টুডেন্ট হবে, যারা নাম্বার পাবে, তাদেরকে কিন্তু আমি তাদের নাম আমাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্টে কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে? তো এই পরীক্ষাটা তোমরা দেবে প্রত্যেকে, এটাই আমি আশা করব। এবং তোমাদের নিজেদেরকেও একবার কিন্তু ভেরিফাই করতে পারবে যে সবার মধ্যে থেকে তুমি এই মুহূর্তে ঠিক কোন জায়গায় বিলং করছো। ঠিক আছে? তো দিতে থাকো, খুব ইন্টারেস্টিং একটা পরীক্ষা হতে চলেছে। ঠিক আছে? শুধু এমসিকিউ, এটা শুধু এমসিকিউ নয়, সরি, এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার নিয়ম অনুযায়ী 1 থেকে 3-এর দাগ পর্যন্ত সমস্ত টাইপসের যে কোশ্চেন হয়, সেই কোশ্চেনের উপর কিন্তু পরীক্ষা হবে। তারপরে একটা পরীক্ষা নেবো 4-এর দাগের উপরে, তারপর 5-এর দাগ, এইভাবে কিন্তু পুরো 15 দাগ পর্যন্ত কমপ্লিট করতে থাকবো এবং সাথে সাথে টেস্ট পেপার কিন্তু করতে থাকবো। ঠিক আছে? তো চলো আর কোনো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের আমাদের ফার্স্ট কোশ্চেন। তো যদি তোমরা পরীক্ষাটা সম্পর্কে ইন্টারেস্টেড হও, তাহলে অবশ্যই তোমরা কমিউনিটিতে ভোটে পার্টিসিপেট করবে এবং অবশ্যই হোয়াটসঅ্যাপে কিন্তু যুক্ত হয়ে যাবে। ওখানে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু টাইম বাই টাইম পেয়ে যাবে। চলো, প্রশ্ন দেখো দেওয়া আছে কি, ত্রিভুজের বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতম দুটো বাহুকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত দুটোর ছেদবিন্দু তৃতীয় বাহুর উপর অবস্থিত হবে, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। এটা প্রয়োগ, ফার্স্ট প্রয়োগ যেটা দেওয়া রয়েছে। তার জন্য আমরা ফার্স্ট একটা বিষমবাহু ত্রিভুজ তৈরি করে নিই। ঠিক আছে? তো এটা আমাদের একটা বিষমবাহু ত্রিভুজ। এর নাম দিয়ে দিলাম দেখো আমরা এ, বি আর সি। এটা একটা আমাদের বিষমবাহু ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে? এই ত্রিভুজের বলেছে দেখো, বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতম দুটো বাহুকে। তাহলে বৃহত্তম বাহু এখানে কোনটা? এসিটাকে বৃহত্তম বাহু ভাবছি। আর ছোট দুটো বাহু কোনটা? একটা এবি আর একটা বিসি। তো এই দুটো বাহুকে ব্যাস ধরে দুটো বৃত্ত তৈরি করতে হবে। তো এবিকে ব্যাস ধরে একটা যদি বৃত্ত আঁকি, কীরকম আঁকবো? এইরকমভাবে একটা আঁকবো। ঠিক আছে? এবং বিসি বাহুকে যদি ব্যাস করে একটা বৃত্ত আঁকি, তাহলে কীরকম আঁকবো? এইরকম টাইপসের একটা বৃত্ত এঁকে নেবো। তো আমাকে প্রমাণ করতে হবে এই যে ক্ষুদ্রতম বাহু ধরে বৃত্ত আঁকলে বৃত্ত দুটির ছেদবিন্দু, তো বৃত্ত দুটির ছেদবিন্দু দেখতে পাচ্ছ, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই যে পয়েন্টটা, এটা কোথায় না তৃতীয় বাহুর উপর অবস্থিত হবে। অর্থাৎ এটা এ, আর এটা যদি নাম দিয়ে দিই ডি, অর্থাৎ এডিসি, তিনটে কিন্তু বিন্দু একটা রেখার উপর অবস্থান করবে, অর্থাৎ তারা সমরেখা হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? তো শুরু করা যাক।
তাহলে এখানে এবিসি এর কোনটা বৃহত্তম বাহু ভাবছি আমরা? এসি হচ্ছে বৃহত্তম বাহু। তা তোমরা লেখো যে ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু এসি। ঠিক আছে, তো এবি বাহুকে ব্যাস করে একটা বৃত্ত আঁকলাম যেটা এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে, হয়েছে। তা আমাদের প্রমাণ করতে হবে কি, বা প্রামাণ্য, যে প্রামাণ্যটা আমরা করব। আচ্ছা, এটা একটু লিখে দিই, এটা শুধুই প্রদত্ত, একটু ক্লিয়ার করে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। এসি বৃহত্তম বাহু। এবার লেখো এবিকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করা হলো যা এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। এটা আমাদের হয়ে গেল প্রদত্ত। ঠিক আছে, এবারে প্রামাণ্যতে আসি আমরা। প্রামাণ্য কি বলেছে দেখো, বিসি বাহুর উপরে ডিটা হচ্ছে এই বিসি নয়, সরি, এসি বাহুর উপরে ডি অবস্থান করবে। ঠিক আছে, আরও একটা প্রমাণ আমরা এটা এইভাবে না দেখিয়ে এটাও বলতে পারি যে বিসি বাহুকে ব্যাস করে যে বৃত্তটা অঙ্কন করা হয়েছে সেটা ওই ডি বিন্দু দিয়ে পাস করবে, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে সেটাই লিখি যে বিসি কে ব্যাস করে অঙ্কিত বৃত্ত ডি বিন্দু দিয়ে যাবে, অথবা তুমি বলতে পারো এডিসি সমরেখা হবে, যা ইচ্ছা এখানে যেমন খুশি তুমি লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে আসছি আমরা অঙ্কনে। অঙ্কন আমরা কি করব? অঙ্কনে কি করছি দেখো, বি আর ডিকে যুক্ত করে দেবো। ঠিক আছে, তো বি আর ডিকে আমরা দেখো এখানে যুক্ত করে দিলাম। ঠিক আছে, তো সেটাই লেখো বি ডি যুক্ত করা হলো। এটার জন্য আমাদের বিসিকে বিডিকে যুক্ত করা হলো, কারণ কি দেখো আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে চাইলাম। এবার আসছি প্রমাণে। তো প্রথম দেখো অ্যাঙ্গেল এ বিডি, ঠিক আছে, এই বিডি ছাড়ো, এডিবিটা দেখো এ ডি বি, অ্যাঙ্গেল এ ডি বি, ছোটো বৃত্তটার জন্য দেখো, এই ছোটো বৃত্তটার জন্য দেখো এ ডি বি, এটা কি একটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এটা যেহেতু ব্যাসের, এটা যেহেতু এর ব্যাস, তাহলে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, এটা অর্ধবৃত্তস্থ, আর অর্ধবৃত্তস্থ কোণ কী হয়? সমকোণ হয়, তাই তো। তেমন আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এডিবি সমান 90 ডিগ্রি। আচ্ছা, যদি এডিবিটাও যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে অ্যাঙ্গেল সিডিবি এটাও 90 ডিগ্রি। তো এটাও তো একটা অর্ধবৃত্তস্থ কোণ। দেখো এটা তো ব্যাস করে আঁকা হয়েছে, তাহলে এই ব্যাস যেহেতু বৃত্তটাকে সমান দুটো টুকরো করে দেয়, তার মানে এখানে সিডিবি এই যে কোণটা হবে এটাও একটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এটাও 90 ডিগ্রি। ঠিক আছে, তো যেহেতু সমকোণী ত্রিভুজ সিডিবি, দেখো সিডিবি এইটাতে অ্যাঙ্গেল সিডিবি এটা এক সমকোণ, তার মানে কি বলতে পারি? তার মানে এটা আমরা বলতে পারি যে বিসিটা বৃত্তের ব্যাস, অতএব বলতেই পারি আমরা বিসি বৃত্তের ব্যাস। তবেই না এটা আমরা বলতে পারি এক সমকোণ। ব্যাস হলে তবেই তো এটা অর্ধবৃত্ত তৈরি হবে, যদি ব্যাস হয় তবেই না বৃত্তটাকে দুটো সমান ভাগে ভাগ করে দেবে, এবং সেক্ষেত্রে আমরা তখন এটাকে অর্ধবৃত্তস্থ কোণ বলতে পারি। ঠিক আছে, তাহলে দেখো, অতএব বিসি কে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অবশ্যই ডি বিন্দু দিয়ে যাবে। ব্যাস হয়ে গেল আমাদের প্রমাণিত। ঠিক আছে, একদম ক্লিয়ার প্রমাণ ছিল, দেখো ইজি একদম। জাস্ট কী করতে হবে, আমরা বিডিটার লম্ব এঁকেছি এসি এর উপরে, তাহলে যদি এটা 90 ডিগ্রি আমরা দেখাই, এটা যদি 90 ডিগ্রি হয়ে গেল, এটা ধরে আমরা বললাম 90 ডিগ্রি, যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ ধরেছি আমরা, তাহলে এটা 90 ডিগ্রি হলে একটা সরলরেখার আরেকটা সাইড কী হবে? এটাও নিশ্চয়ই 90 ডিগ্রিই তো হবে। তাহলে এটা 90 ডিগ্রি হয়েছে মানে নিশ্চয়ই এটা হচ্ছে ব্যাস। তো সেটাই আমাকে প্রমাণের কথা বলা, প্রামাণ্য তো আমরা লিখে রেখেছিলাম, ওটা দেখালেই প্রমাণ শেষ হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা আমাদের প্রমাণ শেষ হলো। পরের কোশ্চেন দেখো, ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করা হলো। যদি বিডি বাই ডিএ এবং ডিএ বাই ডিসি হয়, তবে প্রমাণ করো এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তো ঠিক আছে, একটা ত্রিভুজ আমরা এঁকে নিই।
আগে ছবিটা আমি ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে? এ বি, এটা সি, এটা ডি। তো এখানে দেখো ত্রিভুজ এবিসি এর শীর্ষ এ থেকে বিসি এর উপরে এডি একটা লম্ব টানা হয়েছে, ঠিক আছে? তো কী করা হয়েছে? এডি লম্ব বিসি এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? এটা বলে দেওয়া আছে, সরি, লম্ব এডি করা হলো, মানে এটা প্রামাণ্য, মানে প্রদত্ত, সরি এটা প্রদত্ত। এবার বলেছে যদি এটা সমান এটা হয়, ঠিক আছে? এখন দেখো ত্রিভুজ এবিডি, দুটো ত্রিভুজ ভাগ হয়ে গেছে লম্বটা টানার ফলে। ত্রিভুজ এবিডি এর অ্যাঙ্গেল এডিবি যেহেতু লম্ব, তাহলে এটাকে আমরা বলতে পারি 90 ডিগ্রি। আবার এখানে এবিটা কি? অতিভুজ। এবি হচ্ছে অতিভুজ। ছোট ত্রিভুজটার জন্য বলছি, বাম দিকে যে ছোট ত্রিভুজটা দেখতে পাচ্ছ এডিবি, এই সমকোণী ত্রিভুজটার জন্য এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর তার বিপরীতে যেটা থাকবে অর্থাৎ এবি, এটা হচ্ছে অতিভুজ। তার মানে আমরা এখান থেকে পিথাগোরাসের সূত্র অনুযায়ী বলতে পারি এবি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, ঠিক আছে? অনুরূপে এই একইভাবে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে এডিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই। এবার এডিসি মানে এদিকে ডান দিকেরটা নিচ্ছি, এখান থেকে আমরা বলছি কি সেম জিনিস, এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বললাম। তাহলে এই জিনিসটা থেকে, দুটো জিনিস থেকেই দেখো আমরা কি করেছি, এইখান থেকে বের করেছি এবি স্কোয়ারের মান, আর এখান থেকে বের করেছি কি এসি স্কোয়ারের মান। আর দুটো ক্ষেত্রে কমন কি আছে দেখো, দুটো ক্ষেত্রে এখানে দেখো কমন হচ্ছে এডি স্কোয়ার, তাই তো? তাহলে এই এডি স্কোয়ারের মানটাকে কি করতে পারি আমরা, কিন্তু এখান থেকে সমান করতে পারি, তাই না? অর্থাৎ আমরা এখান থেকে, আচ্ছা সমান না করে এক কাজ করা যাক, আমরা এটাকে যোগ করে দিই। এটাকে নাম দিয়ে দাও 1 নম্বর, এটাকে নাম দিয়ে দাও 2 নম্বর। তো 1 আর 2কে যদি আমরা যোগ করি কি পাবো দেখো, বাম দিকে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বাম দিকের সঙ্গে বাম দিকে যোগ করলাম, আর ডান দিকের সঙ্গে ডান দিকটা যোগ করছি দেখো, প্লাস সিডি স্কোয়ার, এটা হলো, ঠিক আছে? আচ্ছা প্রথমে বিডি স্কোয়ার যেমন আছে রেখে দাও, আর এই যে এডি স্কোয়ার আছে, ঠিক আছে, এই এডি স্কোয়ারের জায়গায় আমরা লিখছি দেখো, এই এডি স্কোয়ারের জায়গায় আমরা লিখছি বিডি ইন্টু ডিসি, বিডি ইন্টু ডিসি। দেখো এডি স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি বিডি ইন্টু ডিসি, এটা সদৃশতার একটা নিয়ম থেকে তোমরা লিখতে পারো, ঠিক আছে? এইটা দিয়ে অনেক অঙ্কও আমরা করেছি। প্লাস এখানেও তাই, ঠিক আছে, এইখানেও তাই লিখতে পারি বিডি ইন্টু ডিসি, বিডি ইন্টু ডিসি। অর্থাৎ একটা যদি ত্রিভুজ হয় এরকম, ঠিক আছে, একটা ধরো ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ, তারপর যদি আমি লম্ব টানা হয়, তাহলে এই লম্বটার দৈর্ঘ্য, ঠিক আছে, লম্বটার দৈর্ঘ্যের স্কোয়ার, ঠিক আছে, যদি নাম দিই ধরো পি কিউ আর এস, আমরা এখান থেকে বলতে পারি পি কিউ স্কোয়ার সমান আর কিউ ইন্টু কিউ এস। এটা আমাদের একটা রুল, সদৃশ্যতার নিয়ম, ঠিক আছে? তো সেখান থেকে আমরা এটা বলতে পারি এখানে সিডি স্কোয়ার। দেখো এবার প্রথম দুটো থেকে আমরা কি করছি, কমন নিচ্ছি বিডি, বিডি কমন নিলে কি পাবো, বিডি প্লাস এখানে একটা সিডি পড়ে আছে। আচ্ছা এইখান থেকে কি করছি, সিডি কমন নিচ্ছি, নিলে বিডি পড়ে থাকবে আর একটা সিডি পড়ে থাকবে। তো এখান থেকে কী পাচ্ছি দেখো বিডি, আর সিডি প্লাস বিডির মান কত দেখো, সিডি প্লাস বিডির মান কি বিসি, তাহলে এখানে লিখতে পারি বিসি। আচ্ছা এখানে সিডি ইন্টু আবার বিডি প্লাস সিডি মান কত, আবার ওটা মান কি, দুটো যোগ করলে সেই গোটার বাহুটাই পাবো, বিডি আর সিডি যদি যোগ করি গোটা বাহুটা পাবো, অর্থাৎ বিসি পাবো। এবার এখান থেকে দেখো বিসি কমন নিতে পারি, নিলে পাবো বিডি প্লাস সিডি। আচ্ছা বিডি প্লাস সিডি মানে সেই তো কি বড় বাহুটাই পাবো, অর্থাৎ বিসি ইন্টু বিসি, তার মানে পাচ্ছি কি বিসি স্কোয়ার। এই পেয়ে গেলাম। তারপর আমরা কী দেখালাম, এবি স্কোয়ার, দেখো এখান থেকে শুরু করেছিলাম, এখান থেকে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। অর্থাৎ আমাদের প্রমাণ করতে বলেছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তেমন আমরা দেখিয়ে দিলাম এটা কখন হয়, যখন এটা যদি লম্ব আর এটা যদি ভূমি হয়, আর সেই লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ারের মান অতিভুজ স্কোয়ার হলে তবেই তো আমরা এটা বলতে পারি যে এটা 90 ডিগ্রি। আমাদের ওটাই প্রমাণ করতে বলেছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। আর যেহেতু এটা পিথাগোরাসের নিয়মকে মেনে চলছে, তাই জন্য আমরা বলতেই পারি যে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আশা করি বোঝা গেছে প্রত্যেকের। নেক্সট কোশ্চেন দেখো, জ্যামিতিক পদ্ধতিতে √21 মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তো এরকম অঙ্ক আমরা বহুবার এর আগে করেছি, তো সেম টু সেম ওইভাবে 21টাকে আমরা ফার্স্ট ভেঙে নেব, ঠিক আছে? এক সেকেন্ড, এটাকে চেঞ্জ করা হয় না। আচ্ছা 31-এর জন্যই আমি বলে দিচ্ছি, ঠিক আছে? 21-এর জন্য আমার অ্যানিমেশনটা উল্টে গেছে। যাই হোক 31-এর জন্যই আমি একটু বলে দিই, এটা অ্যাকচুয়ালি 31 না, এটা হচ্ছে চেঞ্জ করে নাও 21 হবে, এটা 21ই করে নাও, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, করে নাও, কারেকশন করে দিচ্ছি আমি 21।
তো 21 মানে কি, এটাকে আমরা লিখতে পারি 7 গুণ 3, ঠিক আছে, 7 3 21, অর্থাৎ একটা বাহু আমরা নেব 7 সেমি আর একটা বাহু নেব আমরা 3 সেমি, তাহলে একটা 3 সেমি বাহু আর একটা 7 সেমি বাহু কেটে নিলাম, ঠিক আছে। এবারে আমাদের কি করতে হবে, প্রথমে একটা বড় বাহু টেনে নিলাম 7 সেন্টিমিটার, নিয়ে সেখান থেকে এবির নাম দিলাম, দিয়ে বি বিন্দু থেকে আরেকটা যে বাহু আছে সেটা না কেটে নিলাম 3 সেন্টিমিটার, যেটা হচ্ছে বিসি। এবার গোটা যে বাহুটা এসি তার অর্ধেক, মানে তাকে অর্ধেক করব, মানে সমদ্বিখণ্ডিত করব। তার জন্য এই এসি বাহুর অর্ধেকের চেয়ে বড় মাপ নাও, মোটামুটি আমি ইয়েলো সাইন দিয়ে লিখেছি দেখো, দেখিয়েছি দেখো। তো সেইটার অর্ধেকের চেয়ে বড় মাপ নিয়ে এ বিন্দুতে বসাও কম্পাসটাকে, নিয়ে এইভাবে বৃত্তচাপ টানো, আবার একই মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে এইভাবে বৃত্তচাপ টানো এবং সে দুটোকে জুড়ে দাও, দিলে তোমরা মাঝখানে ছেদ বিন্দু পেয়ে যাবে ও। হয়ে গেল। তাহলে এও দৈর্ঘ্য যা ও সির দৈর্ঘ্য তাই, অর্থাৎ সমদ্বিখণ্ডিত যেহেতু হয়ে গেছে, দুটো দৈর্ঘ্য তো সমান হবে অবভিয়াসলি। এবারে আমাদের এ ওর মাপটাকে নিতে হবে, নিয়ে ও বিন্দুতে কম্পাসটা বসাও, বসিয়ে এরমভাবে একটা অর্ধবৃত্ত তৈরি করো এই মাপটাকে নিয়ে, ঠিক আছে। এইভাবে একটা অর্ধবৃত্ত তৈরি হয়ে গেল। নেওয়ার পরে বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ তৈরি করো, এইভাবে কম্পাসের সাহায্যে করতে পারো অথবা চাঁদা দিয়েও করতে পারো, 90 ডিগ্রি কোণ করে বাড়িয়ে দাও, দিলে দেখো ওই অর্ধবৃত্তস্থকে পি বিন্দুতে এই সরলরেখাটা বর্ধিতাংশ ছেদ করবে। হয়ে গেল। তো এটা আমাদের হয়ে গেল বিপি, যেটা সেটাই হচ্ছে মধ্য সমানুপাতি বা √21 মান। তো সেই মানটা কত, √21 মান আসবে 4.6 সেন্টিমিটার, ঠিক আছে। তো এটা করে দিলে তোমাদের কিন্তু পুরো নাম্বার কমপ্লিট, পুরো নাম্বার দিয়ে দেবে একেবারে। নেক্সট কোশ্চেন চলে আসছি, দেখো আমাদের দেওয়া আছে কি, একটা সমকোণী ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করো যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটা বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। আচ্ছা দেখো কি বলেছে, সমকোণী ত্রিভুজের অন্তবৃত্ত তৈরি করতে হবে। আচ্ছা, তার জন্য ফার্স্ট 9 সেমি একটা বাহু টেনে নাও আর 5.5 সেমি একটা বাহু টেনে নাও, দুটো বাহু আমরা টেনে নিলাম, পেন্সিল দিয়ে আমাদের ডেটা হিসেবে তুলে নিলাম। এবারে যে কোনো একটা বড় বাহু টেনে নাও, সেখান থেকে নাম দিয়ে দাও তাকে এ এক্স, মানে যে কোনো একটা সরলরেখা। এবার তার এ এক্সের মধ্যে থেকে, এক্স অবভিয়াসলি 9 সেমি থেকে বড় হবে, এবার এ এক্সের মধ্যে থেকে আমার 9 সেমির মাপ নাও, পেন্সিল কম্পাস দিয়ে 9 সেমির মাপটাকে নাও, নিয়ে এ বিন্দুতে বসিয়ে এইভাবে একটা কাট করে নাও 9 সেমি দৈর্ঘ্য নিয়ে, ঠিক আছে, যেটা বি বিন্দুতে টাচ করলো, নাম দিয়ে দাও বি বিন্দু। এবারে করতে হবে কি, আমাকে একটা সমকোণী ত্রিভুজ যেহেতু 90 ডিগ্রি কোণ তৈরি করতে হবে, তো আমরা সেটা এই বিন্দুতে করছি। তো এই বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ করব, তার জন্য যে কোনো বৃত্তচাপ নাও, নিয়ে এই বিন্দুতে কম্পাসটাকে বসাও, বসিয়ে এইভাবে একটা বৃত্তচাপ তৈরি করো, হয়েছে। নিয়ে ওই একই মাপ নিয়ে, কোনো মাপ ছোটো বড় করবে না, নিয়ে এই যে কাট পয়েন্ট পাচ্ছ, দেখতেই পাচ্ছ যেখানে টাচ করেছে এই জায়গাটায় কম্পাসটাকে বসাও, বসিয়ে ঠিক ওইভাবে আরেকবার এরমভাবে কাট করে নাও, সেই একই মাপটাকে নাও, নিয়ে আবার এইখানটায় বসাও, নিয়ে আবার এইরমভাবে একটা বৃত্তচাপ তৈরি করে নাও, উপরের দিকে বাড়িয়ে দাও, ঠিক আছে। নিয়ে আবার ওই সেম বৃত্তচাপটাকে নিয়ে এবার এইখানে বসাও, বসিয়ে আরেকটা এইভাবে বৃত্তচাপ টানো, টানলে যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটাকে বাড়িয়ে দাও, পেয়ে গেলে। এটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি কোণ, এই কোণটা হয়ে গেল কত, 90 ডিগ্রি। এরপরে কি করতে হবে, আমাদের করতে হবে 5.5 সেমি। তো এই যে এ থেকে বাড়িয়ে দিলাম ও দাগটাকে উপরের দিকে, সেইখান থেকে আমরা 5.5 সেমি একটা কাট করে নেবো, মাপ নিয়ে এইভাবে কাট করে নাও, নিয়ে তার নাম দিয়ে দাও সি বিন্দু, ঠিক আছে। এবারে বি থেকে সিকে যোগ করে দাও, কমপ্লিট আমাদের সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, তো আমাদের করতে হবে কি, অন্তবৃত্ত। তো অন্তবৃত্ত করতে গেলে কী করতে হয়, যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করো। ফার্স্ট এইভাবে একটা কোণকে সমদ্বিখণ্ডিত করে নিলাম, এই জিনিসটা জানা আছে তোমাদের। সেম আরেকটা কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করছি, বি কোণকে সমদ্বিখণ্ডিত করে নিলাম, নিলে দেখো দুটো যে সমদ্বিখণ্ডিত বর্ধিতাংশ বাহু দুটো, তারা এই বিন্দুতে দেখো পরস্পরকে টাচ করেছে, দেখো রেড ডট দিয়ে বোঝানো আছে, হয়েছে। তো এইখানে কম্পাসটাকে বসাও এবং এবির যে ডিস্ট্যান্স নাও, যে কোনো ওখান থেকে ওই বিন্দু থেকে বসিয়ে যে কোনো একটা বাহুর সরলরৈখিক দৈর্ঘ্য একটা টেনে নাও। যেমন আমি এখানে দেখো, এই ক্ষেত্রে আমরা ইয়েলো সাইন দিয়ে যেটাকে দেখেছি, এইভাবে একটা সরলরেখা টেনে নিলাম যেটা এবি বাহুকে টাচ করছে। তো ওই যে দৈর্ঘ্যটা পাচ্ছ, যেটা হলুদ দাগ যেটা রয়েছে, সেটাই কিন্তু ওই বৃত্তটার কিন্তু ব্যাসার্ধ হবে, যে অন্তবৃত্ত হবে তার ব্যাসার্ধ। তো সেই মাপটাকে নাও, নিয়ে ওই ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত এইভাবে টেনে দাও, দিলে দেখো প্রত্যেকটা বাহুকে সমানভাবে টাচ করে যাবে, আর তার সাথে সাথে তোমার অন্তবৃত্তটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, ব্যাস হয়ে গেল। পরের কোশ্চেন চলে আসছি। প্রমাণ করতে দিয়েছে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি, কট স্কোয়ার 68 ডিগ্রি সমান সাইন স্কোয়ার 22, সাইন স্কোয়ার 68 ও কট স্কোয়ার 68 ডিগ্রি, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা প্রমাণ করার জন্য আমরা চেষ্টা করব, যেখানে সব থেকে কম বার আমাদেরকে পরিবর্তন করতে হয় সেই মানটাকে আমরা পুরক্ষণের নিয়ম অনুযায়ী ঘুরিয়ে দেবো। দেখো এখানে 68 কবার আছে, 3 বার আছে, তো এই জিনিসটা করা বোকামো। আমরা চেষ্টা করবো 22টা দেখো 2 বার আছে, তো সেই 22টাকেই চেঞ্জ করে দিই,
দিলে আমরা সরাসরি দুবার চেঞ্জ করলে আমরা পেয়ে যাবো 68, কারণ কি 22 আর 68 যোগ করলে 22 আর 68 যোগ করলে আমরা 90 ডিগ্রি পাই, আর দুটোর কোনো যোগফল যদি 90 ডিগ্রি হয় তো সেক্ষেত্রে আমরা সেখানে পূরক কোণ অ্যাপ্লাই করতে পারি। তার মানে আমরা কোনটাকে চেঞ্জ করতে চাইছি, 22কে চেঞ্জ করতে চাইছি, তার মানে আমরা লিখবো এটাকে 90 - 68 ডিগ্রি। লিখতেই পারি, দেখো 90 থেকে 68 বিয়োগ করলে 22 হয়, এখান থেকে অঙ্কের নিয়ম অনুযায়ী লেখা যায়। এবারে বামপক্ষ লিখছি, বামপক্ষ আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে বামপক্ষ লিখলাম, তাহলে কোসেক স্কোয়ার 22 এর জায়গায় লিখছি কত, 90 - 68, সাথে আছে কি কট স্কোয়ার 68। আচ্ছা এবার দেখো এখান থেকে কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, মানে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়, সেক থিটা হয়। তো এখানে স্কোয়ার আছে মানে স্কোয়ার আর 68 ডিগ্রি, আর এখানে আছে কি কট স্কোয়ার 68 ডিগ্রি। ওকে, তো এটাকে সলভ করলে 1/cos স্কোয়ার 68, আর এখানে করলে cos স্কোয়ার 68/sin স্কোয়ার 68 ডিগ্রি। এবার দেখো এখান থেকে cos স্কোয়ার 68 কেটে গেল, তাহলে 1/sin স্কোয়ার 68 মানে cosec স্কোয়ার 68, তাহলে বাম পক্ষের মান আমরা পেয়ে গেলাম এটা। ঠিক আছে, এবার ডান পক্ষটাকে করি RHS। ঠিক আছে, দেখো RHS এ সাইন স্কোয়ার 22 আছে, এটাকে তো আমরা চেঞ্জ করব, যেহেতু 22টাকে চেঞ্জ করার টার্গেট নিয়েছি আমরা। সাইন স্কোয়ার 90 - 68 লিখে দিলাম ওর জায়গায়, প্লাস সাইন স্কোয়ার সাইন 68 ডিগ্রি। আচ্ছা এখানে স্কোয়ার মিসিং আছে, এখানে স্কোয়ার হবে, সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। ঠিক আছে, এবারে দেখো সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কী হবে, কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এবারে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান তোমরা কি জানো, 1 হয়। দেখো দুটো কোণ যেহেতু ইকুয়াল আছে, এখানে দুটো কোণ দেখতে পাচ্ছ ইকুয়াল আছে, তো সেক্ষেত্রে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কী হবে, 1 হবে, এবং সাথে আছে কট স্কোয়ার 68 ডিগ্রি। আচ্ছা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটা সমান 1 হয়, এটা একটা সূত্র জানো তোমরা। তো এখান থেকে আমি যদি বলি কোসেক স্কোয়ার থিটা সমান কত হবে, তো তুমি কি বলতে পারো, এটা 1 প্লাস কট স্কোয়ার থিটা বলতে পারো তুমি, এই মাইনাস কট স্কোয়ার থিটাকে এদিকে নিয়ে গেলে, তাহলে এটার জায়গায় আমরা এখন এটাকে লিখতেই পারি। তো দেখো এখানে 1 প্লাস কট স্কোয়ার থিটা আছে, তো তার জায়গায় লিখবো কি কোসেক স্কোয়ার থিটা, থিটা মিনস এখানে 68 ডিগ্রি। দেখো বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ হুবহু মিলে গেল। তো এটাই হবে আমাদের প্রমাণ। তো LHS সমান RHS প্রমাণ আমাদের কমপ্লিট হলো। দেখো পরের কোশ্চেন কি বলছে, সাইন আলফা সমান 5/13 হয়, তবে দেখাও যে ট্যান আলফা বাই সেক আলফা সমান 3/2। তো ঠিক আছে, দেখো সাইন আলফার মান দেওয়া আছে এইটা তোমাকে দেখাতে বলেছে। তো আমরা অনেকভাবেই অঙ্কটাকে করতে পারি, আমরা চেষ্টা করবো কি এটা ত্রিভুজ দিয়ে করার। ঠিক আছে, ত্রিভুজ দিয়ে করাটা সব থেকে বেস্ট, অনেক তাড়াতাড়ি হবে। সাইন মানে কি হয়, লম্ব বাই অতিভুজ হয়, তাই না? সাইন আলফা মানে কি জানো তোমরা, সাইন আলফা মিনস এটাকে যদি আমরা আলফা কোণ বলে থাকি, তাহলে সাইন মানে কি হয়, লম্ব বাই অতিভুজ, আর সেই লম্ব বাই অতিভুজের মান কত এখানে বলে দেওয়া আছে, দেখো 5/13, অর্থাৎ লম্বটা হচ্ছে 5, অতিভুজটা হচ্ছে 13। আমি যদি জিজ্ঞেস করি ভূমিটা কত, তো তুমি পিথাগোরাসের নিয়ম অনুযায়ী বলতে পারো যে √ অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অর্থাৎ 169 - 25 বললে হবে কত, 144, আর 144 মানে কত হবে 12। তো এটা হয়ে গেল ভূমি। তাহলে আমাদের বের করতে হবে এইটার মান, তো LHS দিয়ে আমাকে প্রমাণ করতে হবে যেহেতু, তো LHS নিলাম। ট্যান আলফার মান, তো ট্যান মানে কি লম্ব বাই ভূমি হয়, তাহলে লম্ব কত এসছে, লম্ব তো দেওয়াই আছে 5, আর ভূমি কত বের করলাম 12, প্লাস সেক আলফা মানে কি, সেক মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত এসছে 13, আর ভূমি কত এসছে 5, না সরি ভূমি এসছে 12। তো হয়ে গেল, তো লসাগু করে নাও 12, উপরে 5 যোগ 13 হবে কত, 18 12, 6 দিয়ে কাটো, 3 2, দেখো 3 2 আমাদের প্রমাণ করতে বলেছিল, তো হয়ে গেল আমাদের প্রমাণ RHS। নেক্সট দেখো, একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মান কত। আচ্ছা বৃত্তের টোটাল যেটা পরিধি সেটা কি হয়, 2πr হয়, এটা আমরা সূত্রটা জানি। তার মধ্যে ব্যাসার্ধ বলেছে 28, তার মানে পরিধি কত আসবে, 2 × 22/7 ইন্টু আর এর মান কত হবে 28, তো 7 4 28, 4 2 8, 8 2 16 17, 176 সেন্টিমিটার টোটাল পরিধি চলে এলো। এবার বলছে ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ ধৃত কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মান বের করতে হবে। তার মানে কি 176 সেমি পরিধি কোথায়, এটাই তো টোটাল 176, এটা যদি একটা দড়ি হয় তাহলে এটা টোটাল যদি আমি এখান থেকে কাট করলাম, কাট করে
এটা যদি আমরা লম্বা করে খেলে দিই, তার মানে কি এরকম একটা লাইন পেয়ে যাবো না, দড়িটা খুলে যাবে এরকমভাবে। তার মাপই কিন্তু 176। পরিধি মিন্স ওটাকে খুলে যদি এরকমভাবে বাড়ি দেয়, সোজা করে যদি তুমি মাপো, সেটা হচ্ছে 176 সেন্টিমিটার বোঝায়। ঠিক আছে, তার মানে কি এই 176 সেমি বাহু মানে দৈর্ঘ্য নিয়েই আমাদের এই বৃত্তটা তৈরি হয়েছে। আর একটা বৃত্তের কমপ্লিট অ্যাঙ্গেল বা কোণ কত হয়, 360 ডিগ্রি বা 2 সমকোণ হয়, তাই তো। তার মানে আমরা লিখতে পারি 176 সেমি হলে, মানে চাপ, ঠিক আছে, বৃত্তচাপের কথা বলছি, 176 সেমি হলে কেন্দ্রস্থ কোণ হয় 2 পাই। 2 পাই মানে 180 ডিগ্রি। আমরা 2 পাই দিয়ে কেন করছি, দেখো বৃত্তীয় মান বের করতে বলেছে, তো সরাসরি উত্তর বের করতে পারবো। তুমি যদি এটাকে 360 যদি লেখো, 2 পাই মানে কি 2 গুণ 180 মানে 360, 360 দিয়ে যদি লিখে করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে পরে আবার কিন্তু ওটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। ঠিক আছে, ষষ্ঠিক থেকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, মানে বৃত্তীয়তে কনভার্ট করতে হবে। সেই জন্য আমরা ডাইরেক্ট রেডিয়ান ধরে অঙ্ক করছি পাই দিয়ে। তো তোমার ক্ষেত্রে ব্যাসার্ধ যাই দিক না কেন, সেইটা ধরে তুমি আগে ফার্স্ট পরিধিটাকে বের করে নেবে, নিয়ে যেভাবে লিখছি হুবহু একদম কপি পেস্ট প্রত্যেকটা অঙ্ক। তো চাপ 176 সেমি হলে কেন্দ্রস্থ কোণ হয় 2 পাই, 1 সেমি হলে কেন্দ্রস্থ কোণ হয় 2 পাই বাই 176। ঠিক আছে, এবারে বলেছে কত, 5.5, তো যেটা বলেছে সেটা নেব। 5.5 সেমি হলে কেন্দ্রস্থ কোণ হয় 2 পাই বাই 176। তোমার এখানে এস সমান আর থিটা একটা আছে সূত্র, এটা দিয়েও করতে পারো, বাট এটা আছে কিন্তু কিছু সময় তোমরা বুঝতে সমস্যা করো। এখানে দেখেছি অনেক অঙ্কে সলভ করেছি, এটা হয়তো অনেকে বলেছে স্যার এটা আমার ঠিক বুঝতে পারছি না, বা রেডিয়ান বৃত্তীয়টা কনভার্ট করতে প্রবলেম হচ্ছে। তো সেই জন্য আমি একটু এই অঙ্কটাকে এইভাবে ভেঙে দেখাচ্ছি, একদম বেসিক নিয়ম দিয়ে করে দেখাচ্ছি। অঙ্ক একটা স্টেপ দুটো স্টেপ বড় হয় হোক কোনো সমস্যা নেই, বাট অঙ্কটা যেন তোমরা প্রত্যেকে ভালো করে বুঝতে পারো। কারণ পরীক্ষা হলে কিন্তু অঙ্ক তোমাকে নিজেকে নামাতে হবে, কোনো স্যার যাবে না তোমাকে হেল্প করতে। ঠিক আছে, তাই জন্য নিজে যেটা বুঝতে পারবে সেটা করো, স্যারদের প্রসেস ছাড়ো। তো 2 পাই বাই 176 এটা এটা হয়ে গেল ইন্টু 5.5, বোঝা গেছে। আচ্ছা, এটা মুছে দিলাম আমি। এবার এটাকে সলভ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখো পাই তো রেখে দেবো, পাই নিয়ে আমাদের কোনো ঘাটাঘাটির দরকার নেই। এটা তুলবো, দশমিক তুলবো, এখানে 10 দেবো। ঠিক আছে, 2 দিয়ে কাটো 5, 5 দিয়ে কাটো 11, আর 11 দিয়ে এখানে কাটো, 11 একে 11, 11 6 66, তার মানে পাই বাই 16 এত রেডিয়ান। রেডিয়ানকে সি দিয়ে লিখি আমরা, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, 11 মিটার উঁচু একটা বাড়ির ছাদ থেকে দেখলে একটা ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টের উচ্চতা নির্ণয় করো। তো দেখতেই পাচ্ছ এটা এখানে একটা 11 মিটার বাড়ি রয়েছে, যার যার ভূমি থেকে একই সমতলে অবস্থিত একটা ল্যাম্পপোস্ট, যেটা কিন্তু বাড়িটার ছাদ থেকে দেখলে ওই ল্যাম্পপোস্টের চূড়ার অবনতি কোণ এবং তার পাদবিন্দুর যে অবনতি কোণ সেটা যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে দেখা যায়। তো তার মানে যেহেতু ছাদ থেকে ল্যাম্পপোস্টের চূড়াটাকেও অবনতি কোণে দেখা যাচ্ছে, তার মানে আমাদেরকে বুঝতেই হবে যে বাড়িটার থেকে ল্যাম্পপোস্টের হাইট কিন্তু কম। ঠিক আছে, আমাদের বের করতে হবে কি ল্যাম্পপোস্টের উচ্চতা। ওকে, তো চলো ফার্স্ট আমরা নামটা দিয়ে দিই, এবার শুরু করা যাক। ফার্স্ট আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যেটা, যে কোথায় আমরা দেখতে পাচ্ছি দুখানা মান দেওয়া রয়েছে। দুখানা মান মানে একটা কোণ এবং একটা বাহু সঠিকভাবে আমরা দেখতে পাচ্ছি। যেমন আমাদের দরকার কি এই হাইটটা, তাই তো, অর্থাৎ সিডির মান আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে, সিডির মানটাকে আইডেন্টিফাই করতে হবে। তো এবার প্রশ্ন আসছে আমরা সিডিটাকে পাবো কি করে। দেখো সিডিটাকে পাওয়ার আগে, দেখো অঙ্ক করার আগে, স্টার্ট করার আগে একটা সবসময় রাফ স্কেচ মাথার মধ্যে ড্র করে নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা করা অনেক ইজি হবে। তো সিডিটাকে পাওয়ার জন্য দেখো আমরা এইভাবে করতে পারি যে এবি থেকে, এবি মানে কি পুরো বাহুটা বাড়িটার দৈর্ঘ্য, তো এবি থেকে যদি আমরা বিইকে বাদ দিয়ে দিই, ঠিক আছে, এবি থেকে যদি আমরা বিইকে বাদ দিয়ে দিই তাহলে কি পাবো, এবি থেকে বিইকে বাদ দিলে আমরা পাবো ইএ, তাই তো। দেখো এবি থেকে বিইকে বাদ দিচ্ছি, পাবো ইএ। আর ইএ মানে কি, ইএ মানেই কিন্তু সিডিটা, কারণ এটা একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ, অর্থাৎ এ সি ডিই এটা একটা আয়তক্ষেত্র যদি কনসিডার করে থাকি, তাহলে সেক্ষেত্রে ই এর মান যা হবে সিডির মান তাই হবে, আর ওটাই আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো প্রথম কাজ আমাদের হবে কি, এই বিইর মানটা বের করা। বিইর মানটা বের করার জন্য আমাদের দরকার এই বাহুটা, কারণ এই বিইর মান এটা একটা অজানা, আর তার ভূমি ডিই এটাও অজানা, এক্ষেত্রে অধিভুজটাও অজানা। তো সেই জন্য তিনটে অজানা যদি থাকে সেক্ষেত্রে তো হবে না, আমাদের যে কোনো একটা মানকে জানতে হবে। তো ডিই বের করতে গেলে আমাদের দরকার এসির মান।
এসির মানটা পাবো কোথা থেকে? আমরা সমকোণী ত্রিভুজ ডিএসি থেকে পাবো। তো সমকোণী ত্রিভুজ ডিএসি থেকে পাই, কি পাচ্ছি না লম্ব বাই ভূমি। তো লম্ব কি? বিএ বাই এসি, বিএ লম্ব, এসি তার ভূমি, আর লম্ব বাই ভূমি নিচ্ছি মানে ট্যান নেব, 60 ডিগ্রি তার কোণ রয়েছে। তাহলে বি এর মান কত? দেখো বি এর মান 11 মিটার বলে দিয়েছে, গোটা বাড়ির উচ্চতা। আর সাথে আছে এসি, এটা আমাদের এটা আছে জানা নেই বা এটাই বের করতে চলেছি, √3। তাহলে এসির মান চলে আসবে দেখো 11 বাই √3 এত মিটার, এত মিটার। এটা এসে গেল আমাদের এসির মান। তো এসির মান পেয়ে গেছি মানে আমরা ডির মানও পেয়ে গেছি, তার মানে এটাই তো ডির মান। তাহলে ডিই সমান আমরা লিখতেই পারি 11 বাই √3 এত মিটার। এবারে আমরা সমকোণী ত্রিভুজ কোনটা নিচ্ছি না বিইডি থেকে পাই। তো এক্ষেত্রে আমরা নেব সেই বিই বাই ইডি, অর্থাৎ লম্ব বাই ভূমি, আর কোণ কত দেওয়া আছে? ট্যান 30 ডিগ্রি। ঠিক আছে, ট্যান 30 ডিগ্রি হয়েছে। আচ্ছা, এবার দেখো এখানে দেখো বি এর মান অজানা যেমন আছে থাকলো, আর ডি এর মানটা কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি, এই ডিই যা ইডি তাই একই ব্যাপার। তো এখান থেকে বসিয়ে দাও 11 বাই √3, আর ট্যান 30 মান কত? 1 বাই √3। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব কি? দেখো বিই ইন্টু √3 সমান 11 বাই √3। তাহলে বি এর মান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, √3কে কোনাকুনি গুণ করে নিচে পাঠিয়ে দিচ্ছি, √3 সঙ্গে √3 গুণ করে দিলে তলায় চলে আসছে 3। ঠিক আছে, অর্থাৎ একই সংখ্যা রুটের গুণ করলে রুটটা চলে যাবে। তো চলে এলো বি এর মান 11/3। ঠিক আছে, তো বি এর মান আমরা পেয়ে গেলাম, তো 11/3। এবার আমাদের কাজ কি? এই মানটাকে বের করে নেওয়া, অর্থাৎ ই এর মানটাকে বের করে নেওয়া। তাহলে ই এর মান বের করার জন্য আমরা এখানে মানটাকে বসিয়ে দিচ্ছি। দেখো এ বির মান কত? 11 মাইনাস বি এর মান আমরা বের করলাম 11 - 3। ঠিক আছে, সলভ করো, 3 11 33 মাইনাস 11/3 লসাগু করে নিলাম, অর্থাৎ আসছে কত? 22/3। এটাই কি? এটাই হচ্ছে আমাদের ই এর মান, তাই তো। আর ই এ মানে কি আমরা জানি? ই এ মানে, এগুলো সব কিন্তু তোমরা নিচে নিচে লিখবে, যেভাবে আমি স্টেপ করে যাচ্ছি পরপর নিচে নিচে লিখে যাবে। ই এ সমান কি জানি আমরা? সিডি। তো ওটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো সিডি সমান ই এ। তো ই এর মান আমরা কি পেলাম? 22/3। তাহলে 22/3। তো এটাই আমাদের উত্তর। তো দশমিকে করতে চাইলে করতে পারো, 3 × 7 = 21.33 এত মিটার প্রায়। ঠিক আছে, এটাই আমাদের কিন্তু আনসার হয়ে যাবে। ওকে, উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন ও তার ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটির উচ্চতা ভূমি থেকে কিন্তু 545 √3 মিটার। তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব আমাদের কিন্তু বের করতে হবে। এটাই আমাদের কোশ্চেন। ঠিক আছে, তাহলে দেখতেই পাচ্ছ দুটো যে পয়েন্ট রয়েছে, একটা বি পয়েন্ট, একটা সি পয়েন্ট। এই দুটো পয়েন্টে একটা হাওড়া স্টেশন রয়েছে, একদিকে শহীদ মিনার রয়েছে। ঠিক আছে, এবং যে ব্যক্তি উড়োজাহাজে বসে রয়েছে তার অবস্থান কিন্তু তখন এ বিন্দুতে। তো যে অবস্থায় রয়েছে এ বিন্দুটা, সেটা কিন্তু ভূমি থেকে 545 √3 মিটার উপরে রয়েছে। ঠিক আছে, তো আমাদের বের করতে হবে বি থেকে সি এর দূরত্ব, অর্থাৎ হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব। ক্লিয়ার? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, মাধ্যমিকের জন্য বেস্ট চয়েস বলতে পারো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট আমাদের যেটা কাজ করতে হবে, পাট পাট করে আমরা করব। দেখো প্রথম যেটা আছে, যা লেখা লিখে নিচ্ছ তোমরা। এ হলো ব্যক্তিটির অবস্থান, এবং এ থেকে বি বিন্দুতে, এ থেকে হাওড়া স্টেশনের যে অবনতি কোণ সেটা 60 ডিগ্রি, এবং এ বিন্দু থেকে সি অর্থাৎ শহীদ মিনারের যে অবনতি কোণ সেটা 30 ডিগ্রি। ঠিক আছে, এবং এডি যেটা 545 √3, অর্থাৎ আমাদের যে প্রদত্ত যে মানগুলো, এডি সমান 545 √3, অ্যাঙ্গেল বি ডি এ, ঠিক আছে, সেটা 60 ডিগ্রি। আরেকটা অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেল এ সি ডি, এটা দেওয়া আছে 30 ডিগ্রি। এখন আমাদেরকে যেটা দরকার সেটা কি? বিসি, বিসির মান দরকার, তাই তো। আচ্ছা, বিসির মান পেতে গেলে আমাদেরকে ছোট ছোট করে দুটো মান পেয়ে যেতে হবে, একটা বিডি আর একটা কিন্তু ডিসি। এই বিডি আর ডিসি যোগ করে দিলে আমরা কিন্তু পুরো হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্বটা কিন্তু পেয়ে যাব। তাহলে পাট পাট করে আমরা করি। ফার্স্ট কাজ আমাদের কিন্তু এইটাকে বের করতে হবে, এইটা অর্থাৎ বিডির মানটাকে বের করতে হবে। ঠিক আছে, তো বিডির মান বের করার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ কনসিডার করে নিচ্ছি। সমকোণী ত্রিভুজ কোনটা? অ্যাঙ্গেল বিডিএ বা এডিবি বলতে পারো। এই ত্রিভুজ থেকে পাচ্ছি কি? পাচ্ছি দেখো এডি
আচ্ছা, অনেকে তোমরা কমেন্টে কিন্তু লিখছো যে পুরোটা কেন লিখছো না? পুরোটা লিখছি না এই কারণে কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এবং লিখতে অনেকটা আ স্পেস লাগবে। যে স্পেসটা কিন্তু অ্যানিমেশনের এগুলো করার পরে আমার ক্ষেত্রে কমে যায়। যার জন্য তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নেবে। আমি পুরো জিনিসটা কিন্তু মুখে বলে যাচ্ছি। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো AD বাই BD। তো AD বাই BD নিচ্ছি মানে কি? এটা লম্ব আর এটা ভূমি। দেখো এটা যদি কোণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটা লম্ব হবে, এটা ভূমি হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি কোণটা কার রেসপেক্টে তৈরি হয়? কোণটা কিন্তু ভূমির সঙ্গে অতিভুজের হিসেবেই থাকে। ঠিক আছে? তার অপোজিটে থাকবে যেটা সেটা লম্ব। ঠিক আছে? তাহলে AD বাই BD অর্থাৎ লম্ব নিচ্ছি, তো সেক্ষেত্রে আমরা লম্ব বাই ভূমি নিচ্ছি, তো সেক্ষেত্রে আমরা ট্যান নেব। ট্যান অ্যাঙ্গেল কত দেওয়া আছে? 60 ডিগ্রি। আচ্ছা, ADর মান কত? এখানে ফিক্সড ADর মান। তো ADর মান দেওয়া আছে 543। 543 একটু মিস্টেক হয়েছে, এটা 543 না, এটা 545 হবে। ঠিক আছে? 545। 545 চিত্রে একটু ভুল আছে। 545√3 আর কোনাকুনি গুণ করে দেবো BD। আর tan 60 মান কত? √3। ঠিক আছে? দেখো দুদিক থেকে √3 কেটে যাবে। আমরা BDর মান যেটা পেয়ে গেলাম সেটা কত? 545 মিটার। ক্লিয়ার? BDর মান পেয়ে গেলাম। সিমিলারলি আমরা কিন্তু এখন করব সমকোণী ত্রিভুজ ADC থেকে পাই। তো ADC থেকে কি পাচ্ছি? সেম লিখব AD বাই CD। তো এক্ষেত্রে কোণ কত? লম্ব বাই ভূমি নিচ্ছি, tan দেওয়া আছে, কোণের মান 30 ডিগ্রি, 1/√3। আচ্ছা, এক্ষেত্রে সলভ করলে আমরা পাবো, দেখো সিডির মান, এডির মান সেম 545√3 আর সিডির মান যেটা দেওয়া রয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো সিডি রাখে রইলো, কোনাকুনি গুণ করে দিয়ে এদিকে করে দিলাম সিডি আর 1/√3 এর সঙ্গে এটা গুণ করে দিলে হবে CD/√3। ঠিক আছে? তো ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাবো, দেখো সিডি সমান 545 আর এই √3 এর সঙ্গে এই √3 যখন কোনাকুনি গুণ হবে তখন কি দুটো একই সংখ্যা রুটের গুণ করলে রুটটা চলে যাবে, শুধু সেই সংখ্যাটা বসে যাবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো, দেখো 15, 12, 13 আর 16, তাহলে 1635 মিটার। ঠিক আছে? তাহলে একটা ডিস্ট্যান্স আমরা পেয়ে গেলাম, যেটা এই ডিস্ট্যান্স যেটা সেটা হচ্ছে সিডির মান 1635 মিটার এবং এই যে ডিস্ট্যান্সটা আমরা পেয়ে গেলাম সেটা 545। ঠিক আছে? 545 মিটার। তাহলে আমাদের দুটো মান পেয়ে গেছি। আমাদের দরকার কি? বিসির মান, অর্থাৎ হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব। তো বিডির মান কত? এখান থেকে 545 প্লাস সিডির যে মান সেটা পেলাম 1635। তো 545 আর 1635 যোগ করে দাও, পেয়ে যাবে 2180। এত মিটার কিন্তু আমাদের একদম কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো আশা করি প্রত্যেকে। 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তাকার ছিদ্র রয়েছে। ঠিক আছে? গোলকটির ভূগোলকটির গোলাকার অংশ ধাতব পাতের ক্ষেত্রফল। মানে কি? গোলকটির ধাতব মানে গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করলেই হয়ে যাবে। কারণ গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল মানে কি? গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করলে আমাদের কাজ শেষ। এবারে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এটা। এই গোলকটার ব্যাসার্ধ কত? 14 সেমি। তাহলে এই গোলকটার টোটাল পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী হয়? তো ভূগোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয় কি? 4πr²। ঠিক আছে? তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু r²। তো আর এর মান কত দেওয়া আছে? 14। তাহলে 14 ইন্টু 14। ঠিক আছে? তো এটাকে একটু সলভ করে নিই আমরা ছোটো করে। হবে কত? দেখো 14 দুগুণ 28, 28 ইন্টু 22 4 88। এই পর্যন্ত আমরা ছেড়ে রাখলাম। ঠিক আছে? এত সেমি স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল তো সেমি স্কোয়ার লিখলাম, গুণ করলাম না, পরে কাটাকাটি যেহেতু করবো তাই জন্য আর করলাম না। ঠিক আছে? এরকম লিখে রাখলাম। এবার দেখো এই গোলকটার, এই ভূগোলক যেহেতু, তো এরকম টাইপসের ভূগোলক দেখেছো তো, এইরকম টাইপসের হয় তো, ভূগোলকটা দেখতে এরকম টাইপসের হয়। তো এইখানটা এরকমভাবে স্ট্যান্ড করে দেওয়া থাকে, তার মানে কি এই যে অক্ষটা আমাদের দরকার আছে, তাই তো? তো এই অক্ষটা করার জন্য, এই অক্ষটা মাঝখান থেকে দেওয়ার জন্য, একটা দণ্ড এর মধ্যে থেকে প্রবেশ করানোর জন্য এইখানে দুখানে ছিদ্র থাকবে, এখানে একটা ছিদ্র থাকবে আর এখানে একটা ছিদ্র থাকবে, হ্যাঁ কি না? তো এই ছিদ্র দুটোর জন্য গোলকের এই অংশে, এই যে অংশটা, এই অংশটা পুরো ফাঁকা থাকবে আর এই অংশটাও তাই পুরো ফাঁকা থাকবে, তাই তো? তাহলে এই অংশটুকু পৃষ্ঠতলের ক্ষেত্রফল থেকে বাদ চলে যাবে, যেহেতু এই দুটো কাটা অংশ মানে ছিদ্র করা থাকবে এখানে। ওকে? তো আমাদের বলেছে এত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তাকার ছিদ্র রয়েছে। তো দুটো ছিদ্র রয়েছে, দুটো ছিদ্রের মোট ক্ষেত্রফল কত হবে? দুটি ছিদ্রের ক্ষেত্রফল, একটা ক্ষেত্রফল কত হবে? এটা বৃত্ত, তো এটা বৃত্তাকার, তো তার ব্যাসার্ধ কত বলেছে? দেখো 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র কী হয়? πr²। দুখানা ছিদ্র রয়েছে যেহেতু, তাই জন্য 2 গুণ করলাম।
তাহলে পায়ের মান কত 22/7, আর আর স্কোয়ার মিনস এখানে দেখো 0.7 সেমি, এক একটা ছিদ্রের ব্যাসার্ধ, তার মানে 0.7 এর হোল স্কোয়ার, তার মানে আমরা লিখলাম 7/10 গুণ 7/10, আর তার সঙ্গে 2 লিখলাম, 2টা এই কারণে লিখলাম দুখানে ছিদ্র আছে বলে। একটা করে 7 এখান থেকে ফার্স্ট কেটে দাও, দিলে ওপরে আসছে কি 22 গুণ 14, আর নিচে 10×10 100, এই পর্যন্ত ছেড়ে রাখলাম, এত সেমি স্কোয়ার হয়ে গেল। তো আমাদের বলেছে কি ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল কত, তাহলে আমাদের কী করতে হবে, জাস্ট এই টোটাল অংশ থেকে এটাকে বিয়োগ করে দিতে হবে, তাই না? তাহলে বিয়োগ করে দাও, তাহলে শুধু ধাতব পাত বা ছিদ্র বাদে ধাতব পাতের ক্ষেত্রফল, ঠিক আছে? তো বিয়োগ করবো, দেখো 28 গুণ 88 বিয়োগ এখানে 22 গুণ 14, আর নিচে 100। তোমরা চাইলে এখান থেকে গুণ করে নিয়ে এটাকেও ভাগ করে নিয়ে নর্মাল ক্যালকুলেশন করতেই পারো, আরও ইজি হবে, ঠিক আছে? বাট এখানে যদি এরকম কমন টমন নিয়েও করতে চাও তাতেও করতেই পারো, কোনো সমস্যা নেই। দেখো আমি কীভাবে করছি, এখান থেকে 14 আছে 28 আছে, তো এখান থেকে আমি 14 কমন নেবো আর 22 কমন নিয়ে নেবো। দেখো এখান থেকে ফার্স্ট 14 কমন নিচ্ছি, তারপরে 22 কমন নিচ্ছি, আর নিচে যেমন আছে থাকলো। তো 14 এখান থেকে 28 থেকে যদি 14 বেরিয়ে যায় কত থাকবে, 2 থাকবে। 88 থেকে যদি 88 থেকে যদি 22 কমন নিই, তাহলে আমাদের উপরে থাকবে কি 22 আর 88, মানে 4 পরে থাকবে, বিয়োগ। সিমিলারলি এখান থেকে দেখো 22 বেরিয়ে যাচ্ছে পুরো, আর 14 পুরো বেরিয়ে যাচ্ছে, তার মানে কী থাকবে, জাস্ট 1-এর 100 পরে থাকবে, ঠিক আছে? তারপরে কী হবে, তোমরা গুণ করে এই দুটোকে গুণ করে নেবে, এটাকেও গুণ করে ভাগ করে নেবে, নিয়ে সরাসরি বিয়োগ করে দেবে, এত ঝামেলায় না গিয়ে। আমি যেহেতু লিখে ফেলেছি তাই জন্য এইভাবে করছি। তো এই জায়গায় দেখো সেই গুণ করতে হবে, তো গুণ করলে কত আসবে, এখান থেকে দেখো 14 দুগুণ 28, 2 28 29 30, 308, আর এখানে 8 বিয়োগ 1-এর 100। তো এটা সলভ করবো, 308 ইন্টু 108, 800 থেকে 1 বিয়োগ মানে 799/100, মানে বুঝতেই পারছো সেই আমাকে করতে হবে। তার মানে 308 গুণ, আর 2 ঘর আগে দশমিক সরিয়ে দিচ্ছি, মানে 7.99। ওকে, এইটাকে আমি সাজেস্ট করবো না কোনো মতে, যেহেতু আমি লিখে ফেলেছি তো সেই জন্যই আমি করছি। তো আমি মোটামুটি তোমাদের আনসারটা লিখে দিচ্ছি, 2460.92 এত বর্গ সেমি, ঠিক আছে? আমি বারবার বলছি এইভাবে করবে না তোমরা, এত ঝামেলা যাওয়ার দরকার নেই, সিম্পল গুণ করবো আর করে দেবো, আমি করেই দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও, এটাকে গুণ করে নাও, 28 আর 88-কে রাফ একটু গুণ করে নাও, 88 আর 28, 64, 6, 64 আর 6 70, আর এখান থেকে আসবে 16, 17, সিম্পল একদম করে নাও। আমি ভেবেছিলাম অন্য ক্যালকুলেশন হয়তো হতে পারে, বাট সেরকম তো হলো না কিছু। তাহলে আসছে কত, 2464 এই এলো। আর এখান থেকে দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আসবে কত, সিম্পল দেখো 22 আর 14, 14 2 28 আর 8 2, 14 2 28 29 30, আর তাকে 100 দিয়ে ভাগ করবো, করলে আসবে কত 3.08। তো ব্যাস এই দুটো সংখ্যাকে বিয়োগ করে দাও, দেখো এইটাই আসবে সম্ভবত। এই 24 64 থেকে 3.08কে যদি তুমি মাইনাস করো, দুটোকে 0 0 ধরে নিলাম, আর 2 দিয়ে 10, 1 9, 3 1 4 0, 6 4 2, বুঝতেই পারছো এত ঝামেলায় যাওয়ার দরকার নেই, ঠিক আছে? তোমরা এইভাবেই করে নেবে, এটা আনসার আমাদের, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন দেখো, 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ একটা সোনার গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। ভালো কথা, যে গোলক দেওয়া আছে সেই ধাতু দৈর্ঘ্যের ব্যাসার্ধ সোনার গোলককে পিটিয়ে, মানে ওর মধ্যে যে ধাতু আছে সেটাকে পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, মানে এর যে আয়তন আর এর যে আয়তন সেটা সমান হবে। অর্থাৎ গোলকটার ব্যাসার্ধ বলে দিয়েছে 4.2 সেমি, তাহলে গোলকটাতে কত ধাতু আছে বা কতটা সোনা আছে, যেহেতু এখানে সোনা আছে তো গোলকটার মধ্যে কতটা সোনা আছে তো সেটার আয়তনের সঙ্গে সমান হবে। অর্থাৎ কোনো ধাতুর মধ্যে কতটা পরিমাণ কোনো গোলকের মধ্যে কতটা পরিমাণ ধাতু আছে সেটা কিন্তু গোলকটার আয়তনটা বের করলে আমরা জানতে পারবো। গোলকটার আয়তন যে হবে তত পরিমাণ ধাতু কিন্তু গোলকটার মধ্যেই থাকবে। ক্লিয়ার? তাহলে গোলকটিতে সোনার পরিমাণ, এবার বলো গোলকের আয়তনের সূত্র কি, 4/3 তাহলে 4/3 পায়ের মান কত 22/7, আর r3, আর মানে এখানে দেখো ব্যাসার্ধ দেওয়া আছে 4.2, তাহলে 4.2, ঠিক আছে? সেমি সব একক ঠিকঠাক আছে, তো 4.2 এর দৈর্ঘ্যের ব্যাসার্ধের ঠিক আছে এত সেমি, মানে 4/3 মানে 4.2 এর হোল কিউব, ঠিক আছে? বোঝা গেছে? ব্যাস এবার দেখো এইটার যে আয়তন হবে এইটাকে পিটিয়ে একটা
2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে। তাহলে দণ্ডটির আয়তন কত হবে আমরা একটু বের করে নিই। দণ্ডটির আয়তন, দণ্ডের আয়তনের সূত্র কি, মানে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ হয়। ঠিক আছে, এখানে যেহেতু আর লিখেছি তো এটা R1 দিলাম, এটা R2 দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে পাই মানে 22/7, আর মানে এখানে ব্যাসার্ধ দেখো 2.8 যদি এর ব্যাসার্ধ হয়, এই ব্যাস যদি হয়, দেখো ব্যাস বিশিষ্ট বলেছে, খেয়াল রাখবে নাহলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। তার মানে ব্যাসার্ধ করতে গেলে আমরা করবো কি 2.8কে 2 দিয়ে ডিভাইড, পাই আর স্কোয়ার এইচ। এইচ মানে এখানে উচ্চতা যেটা কত, সরি এক সেকেন্ড, ও দৈর্ঘ্য তো নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তার মানে দৈর্ঘ্যটাকে আমরা এইচ ধরে নিই, এইচই ধরে নিলাম। ঠিক আছে, দণ্ডটির উচ্চতা, এইচটা হচ্ছে দণ্ডটির উচ্চতা সমান এইচ। ওকে, এবার দেখো হয়ে গেল এই পর্যন্ত। এবার আমাদের শর্তানুসারে কি লিখতে পারি, যেহেতু দুটো এইটা থেকেই এটা ট্রান্সফার করা হচ্ছে, তার মানে এর আয়তন আর এর আয়তন সমান, তার মানে আমরা লিখতে পারি 4/3 পাই মানে 22/7 ইন্টু 4.2 এর হোল কিউব সমান 22/7 ইন্টু 2.8 এর 2.8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 1.4 এর হোল স্কোয়ার ইন্টু এইচ। দেখো 22/7 প্রথমেই কেটে গেল। ঠিক আছে, এখানে কি পড়ে আছে 4/3 ইন্টু, আচ্ছা 4.2কে যদি আমরা লিখি 42/10 গুণ 42/10 গুণ 42/10, আশা করি কারোর কোনো সমস্যা নেই, যেহেতু কিউব আছে আর দশমিক তুলে 10 দিচ্ছি প্রত্যেকটার। ঠিক আছে, সিমিলারলি এখানে লিখতে পারি আমরা 14/10 ইন্টু 14/10, যেহেতু দুটো আছে, আর এইচ দুই দিক থেকে দেখো 10 করে দুটো করে 10 বাদ দিলাম, 14×3 = 42, আবার 14×3 = 42, একটা দিনের সঙ্গে এদিকের একটা দিন কেটে দিলাম, তাহলে এদিকে শুধু এইচ পড়ে আছে, তাহলে আমরা লিখি এইচ সমান, এদিকে দেখো আলটিমেটলি কী পড়ে আছে, তলায় 10টা নিয়ে আর কাটাকাটি করছি না আমরা, 4×3 = 12 গুণ 42 আর নিচে 10, তাহলে 12কে 42 দিয়ে গুণ করে 10 দিয়ে জাস্ট ভাগ করে দেবো, 12 দুগুণে 24 4, 2, 12 4 48 আর 2 50, তাহলে 50কে 10 দিয়ে ডিভাইড করলে উত্তর চলে আসবে 50.4, এত সেন্টিমিটার আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ ওই যে লম্ববৃত্তাকার চোঙ আকৃতি যে দণ্ড, তার দৈর্ঘ্য কত 50.4 সেন্টিমিটার। ক্লিয়ার? 11 সেমি বহিঃপরিধি বিশিষ্ট 105 সেমি লম্বা টিউবলাইটের কাঁচ যদি এত সেমি পুরু হয়, তবে কাঁচটি টিউবলাইটের কাঁচ তবে 5টি টিউবলাইট তৈরি করতে কত ঘনসেমি কাঁচ লাগবে। ঠিক আছে, দেখো প্রথমত বহিঃব্যাসার্ধটা দিয়েই আমাদের কাজ হয়ে যাবে, কারণ অন্তঃব্যাসার্ধ নিয়ে আমার কোনো লেনাদেনা নেই, পুরো কাঁচটা দিয়ে আমাদের তৈরি হবে। তাহলে বহিঃব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, বহির্ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি। তাহলে আমাদের কী বলেছে, ওই যে লম্ববৃত্তাকার চোঙের মতোই দেখতে হবে একটা টিউবলাইট, তো তার আয়তন কী নেবো, 11 সেমি বহিঃপরিধি বিশিষ্ট বলেছে, তার মানে 2πr, মানে ওটা বৃত্তাকার বহিঃপরিধি বিশিষ্ট বলেছে, মানে টিউবলাইট যেটা হয় দেখতে এরকম টাইপসেরই তো হয় দেখতে মোটামুটি। ঠিক আছে, তাহলে এইটার পরিধি যেহেতু বলে দেওয়া আছে কত 11, তো এই জন্য আমরা করছি কি 2 × 22/7 মানে 2πr করছি সমান 11, মানে এই যে 8টাকে আমরা বের করতে চাইছি, এই যে 8টা। ঠিক আছে, বই পরিধিটা মানে বহি ব্যাসার্ধটা আমরা বের করতে চাইছি, অন্তঃব্যাসার্ধ নিয়ে আমাদের কোনো কাজ নেই এখানে, কারণ 0.2 আছে, জাস্ট আর বের করলে তার থেকে বিয়োগ করলেই আমাদের হয়ে যাবে। বোঝা গেছে কি বললাম? তাহলে এখান থেকে কাটাকাটি করলে ক্যালকুলেশন করলে কি আসবে দেখো, 11 কাটো 2, তাহলে 4r/7 সমান 1, আর সমান হবে 7/4, ভাগ করে দাও 1.75, হয়ে গেল এটা আর এর মান। তো এটা কি, এটা বহিঃব্যাসার্ধ হলো। এবার টিউবলাইটে যেহেতু পুরু, তার মানে কি এরকম টাইপসের একটা থিকনেস তৈরি হবে ভিতরে, এইরকম জিনিস একটা দেখতেই পাচ্ছ তৈরি হবে। তো বাইরের ব্যাসার্ধটা বলে দেওয়া আছে তোমার, ঠিক আছে, বাইরের ব্যাসার্ধটা আমরা বের করলাম 1.75। এবারে ভিতরের ব্যাসার্ধটা আমাদের কী করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, তো বলেছে দেখো, তবে 5টা টিউবলাইট তৈরি করতে কত ঘনসেমি কাঁচ লাগবে, তো 5টার জন্য কত ঘনসেমি কাঁচ ডাইরেক্ট লিখছি, মোট কাঁচ লাগবে দেখো 5টার জন্য, তাই জন্য 5 গুণ। এবারে এই যে লম্ববৃত্তাকার চোঙের মতো অংশটা দেখতে হচ্ছে, এর আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, তো পায়ের মান কত 22/7। ঠিক আছে, আর আর স্কোয়ার মিনস এখানে দেখো এই যে 1.75 আছে এইটা, ঠিক আছে, এটা মাইনাস, আর এখানে দেখো 0.2 সেমি আছে, তো 0.2 মাইনাস করবো এর হোল স্কোয়ার ইন্টু এইচ মানে এত সেমি লম্বা মানে 105, ব্যাস এটা করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে 5 গুণ 22/7 গুণ, এটাকে বিয়োগ করলে আসছে কত দেখো
2 মানে 5 আসছে, আর এখান থেকে আসছে 5, আর এখানে আসছে 1, তাহলে 1.55 এর হোল স্কোয়ার ইন্টু 105 হয়ে গেল। তাহলে এটা সলভ করে নাও, সলভ করেই আমি বলছি ক্যালকুলেশন করে, ঠিক আছে, নাহলে একটু সময় চলে যাবে। এটা সলভ করে তোমরা দেখে নাও, 1089 এত ঘন সেমি হয়ে যাবে আনসার। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে, কে এর মান বের করতে বলেছে। তার জন্য আমরা একটা ছক বানিয়ে নিই ফার্স্ট। এই ছকে আমাদের শ্রেণী পরিসংখ্যা যেগুলো আছে সেগুলোকে আমাদের লিখে নিতে হবে। এক সেকেন্ড। তো শ্রেণী যেগুলো আছে আমরা একটু তুলে নিই, কালারটা চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, আর 80 থেকে 100, মানে 20 করে ডিস্টেন্স, বুঝতে পারছো, শ্রেণী দৈর্ঘ্য এগুলো। তাহলে এগুলো লিখে নাও 7, 11, কে, 9, 13। তাহলে আমরা সামেশান এফআই বের করে নেবো, পরিসংখ্যার সমষ্টি বের করে নেবো, করলে আসবে কত, 40 প্লাস কে। আর মধ্যমানগুলো করে নিই, 0 থেকে 20 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করবো, মানে মধ্যমান বের করতে গেলে উচ্চসীমা নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। এটা হবে কত, 30। শ্রেণী দৈর্ঘ্য যা গ্যাপ হবে মধ্যমানের গ্যাপও তাই হবে। 10 পেয়ে গেছো, তো তারপরে 30, 30-এর সঙ্গে 20 যোগ করে আবার 50, 50-এর সঙ্গে 20 যোগ করে 70। বারবার তোমাকে এইভাবে চেক করে ভাগ করতে হবে না, মানে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে না, ঠিক আছে, এমনিতেই লিখতে পারবে। এবার কি করতে হয়, সামেশান এক্সআই এফআই করতে হয় ক্রমযৌগিক পরিসংখ্যার সময়। তাহলে গুণ করবো 7 আর 10 গুণ করে 70, এটা হচ্ছে এক্সআই হয়, আর এটা হচ্ছে পরিসংখ্যা ফ্রিকোয়েন্সি এফআই হয়। তো 70, 3 11 33, মানে দুটো 3 আর একটা 0, এখানে 50 কে, আর এখানে হবে 630, এখানে 1170। এটাকে যোগ করে নাও, 2200 প্লাস 50 কে হয়ে গেল। তো আমাদের যৌগিক গড় বের করার যে সূত্র কি, সামেশান এক্সআই বাই এফআই, সামেশান এক্সআই বাই এফআই বাই সামেশান এফআই, এটা হচ্ছে যৌগিক গড় সূত্র, যেটা বলে দেওয়া আছে কত, 54। তো এক্সআই এফআই এর মান কত বেরিয়েছে, 2200 প্লাস 50 কে, আর নিচে এফআই এর মান কত, 40 প্লাস কে, এটা সমান 54, ঠিক আছে। তো এটা সলভ করলে 54-এর সঙ্গে এটা গুণ হবে, তার মানে 2200 প্লাস 50 কে, আর এটা 54 ইন্টু, এটা যদি করা যায় 54-এর সঙ্গে 40 গুণ করলে হবে কত, 54-এর সঙ্গে 40 গুণ করলে 2160 হবে, 2160 প্লাস 54 কে, 50 কে এদিকে নিয়ে নাও, আর এটাকে মাইনাস করে এদিকে নিয়ে এসো, 2200 মাইনাস 2160, এখানে 54 কে মাইনাস 50 কে, এদিকে হচ্ছে বিয়োগ করলে 4 কে, আর এদিকে হচ্ছে 40, তার মানে কে এর ভ্যালু চলে আসছে 40, আর 4 এদিকে ভাগ হয়ে চলে আসবে, অর্থাৎ 10। তো এটাই হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন দেখো, ওজাইব আঁকতে হবে, ঠিক আছে, ওজাইব থেকে তারপরে মধ্যমা তৈরি করতে হবে। বুঝতেই পারছো, যথেষ্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। অনেকে আগের একটা সেটে সম্ভবত একটা এইরকম কোশ্চেন আমি স্কিপ করেছিলাম, তাই জন্য অনেকে কমেন্টে বলেছিল, দেখলাম যে স্যার এই কোশ্চেনটা মিস হয়েছে, আমরা কীভাবে মধ্যমা করবো ওজাইব থেকে দেখিয়ে দিন। তো এখানে ফাইনালি দেখিয়ে দিচ্ছি, চিন্তা নেই, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা, আমাদের যে পরিসংখ্যা বিভাজন ছকটা দেওয়া রয়েছে তার জন্য সেখান থেকে আগে আমাদেরকে যতটুকু মান দরকার আমাদেরকে নিয়ে নিতে হবে। তো আমরা পরিসংখ্যা বিভাজন একটা ছক বানিয়ে নিলাম, শ্রেণী তুলে নিয়েছি, পরিসংখ্যাগুলো তুলে নিয়েছি, সময় বাঁচানোর জন্য আগে থেকে রেডি করে রেখেছি আমি, ঠিক আছে। এবার আসবে ক্রমযৌগিক পরিসংখ্যা। তো ক্রমযৌগিক পরিসংখ্যা করতে গেলে সাধারণত ক্ষুদ্রতম ওজাইব আঁকতে গেলে আমরা কিছু যদি না বলে দেয়, তো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাকে অঙ্কন করে থাকি। তো সেই জন্য ফার্স্ট আমাদেরকে ক্ষুদ্রতর সূচকই করতে হবে। তো কীভাবে করছি দেখো, 20 আছে যেমনভাবে বসিয়ে দেবো, এরপর কী করতে, এটাকে যোগ করে এইভাবে বসাতে হবে, 20 আর 30 যোগ করে 50, সিমিলারলি 50-এর সঙ্গে 28 যোগ করে 78, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। এইভাবে করতে থাকো, 104, এটা হবে 128, 150, 150-এর সঙ্গে 100 যোগ, এটা করলে হবে 18 যোগ করলে হবে 168, 168-র সঙ্গে 132 যোগ করলে হবে 200, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার এর সাথে সাথে আমি কি বলেছিলাম, যেহেতু এখান থেকে আমাদের মধ্যমা বের করতে হবে, তার মানে কি, ওই ক্ষুদ্রতর সূচক যে পরিসংখ্যার গ্রাফটা পাবো আর একটা বৃহত্তর সূচক যে ক্রমযৌগিক পরিসংখ্যার গ্রাফটা পাবো, দুটোর কাট পয়েন্ট থেকে আমাদের একটা লম্ব টানতে হবে এবং সেখান থেকে আমরা মধ্যমা পাবো। তার জন্য আমাদেরকে একটা বৃহত্তম সূচকও কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তো বৃহত্তম সূচক আমরা একেবারে বানিয়ে নিলাম, ঠিক আছে। তো বৃহত্তম সূচক মানে কি, যা এদিক থেকে এসছে সেটাকেই আমরা উল্টো করে এবার করতে থাকবো, অর্থাৎ এই সব থেকে বড় যেটা আসছে কত, 200, তো সেটাকে নিয়ে নাও আগে, সবার আগে ক্ষুদ্রতর সূচকে, ঠিক আছে। এবারে ওইটার বেলা যেমন যোগ করে গেছিলাম, এটার ক্ষেত্রে কিন্তু আমাদের সেম
বিয়োগ করে করে যেতে হবে। 200 এসছে, এবার এই 200 থেকে 20 বিয়োগ করে আমরা এখানে লিখব 180। ঠিক আছে, এবার এই 180 থেকে দেখো 30 বিয়োগ করে আমরা লিখবো এখানে, ভুল করি না, এটা ভেবো না, এটা নয় কিন্তু, এটা আলাদা জিনিস, এটা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা নয়। এই 200 লিখে নিলাম, এই টোটাল যেটা আসছে এই সব কটা যোগ করে পরিসংখ্যা যেটা যোগ করে আসবে সেটা হচ্ছে 200 এলো। ঠিক আছে, তো সিমিলারলি এখানে দেখো এই 200 থেকেই শুরু করতে হবে। এখানে যেমন সব থেকে ছোটো 20 দিয়ে স্টার্ট করেছিলাম, ক্ষুদ্রতর সূচকের বেলা দেখো সব থেকে ছোটো 20, তো এই জন্য 20 দিয়ে স্টার্ট হয়েছিলাম। কিন্তু বৃহত্তম সূচক করতে গেলে এই সমস্ত পরিসংখ্যাকে যোগ করে আগে দেখে নিতে হবে, সেটা হবে 200। তো সেইটা কিন্তু আমাদের এই 200 দিয়ে স্টার্ট করতে হবে। ঠিক আছে, বড়টা নিয়ে 200 থেকে 20 বিয়োগ করে 180, 180 থেকে 30 বিয়োগ করে হবে 150, 150 থেকে 28 বিয়োগ করে হবে 122, 122 থেকে 26 বিয়োগ করে হবে কত, 96। ঠিক আছে, 96 থেকে 24 বিয়োগ করে দাও 72, 72 থেকে 22 বিয়োগ করে দাও হবে 50, আর এই 50 থেকে 18 বিয়োগ করে দাও হবে তোমার 32। দেখো মিলে গেল, যা ছিল তাতেই এসে মিলে গেল। তো এটা মিলতে বাধ্য, যদি এটা মিলে থাকে তবে অঙ্ক ঠিকঠাকই হবে। তাহলে ফার্স্ট আমি এখান থেকে ক্রমযৌগিক ক্ষুদ্রতর সূচকের যে গ্রাফ আঁকবো তার পয়েন্টগুলো তৈরি করলাম, এবং বৃহত্তর সূচকের যে ক্রমযৌগিক পরিসংখ্যা করবো তার গ্রাফগুলো আমরা তার গ্রাফটা করার জন্য তার যে মানগুলো দরকার সেগুলো আমরা করে নিলাম। আশা করি ক্লিয়ার হয়েছে কীভাবে আমরা গ্রাফটা করলাম। ডিটেলসে কিন্তু আমি বলে দিচ্ছি, যাদের অলরেডি এর আগের কোনো একটা সেটে মিস হয়েছিল, যারা বলেছিল স্যার আমার এগুলো প্রবলেম আছে, তাদের জন্য কিন্তু বিশেষ করে বলছি ভালো করে কেয়ারফুলি দেখে নাও, দরকার একবার স্কিপ করে আগে চলে যাও, গিয়ে আবার দেখো। এরপরে আমাদের দরকার কি, একটা ছক, বিন্দুগুলো দরকার। যেহেতু আমরা ক্ষুদ্রতর সূচক আর বৃহত্তর সূচকের গ্রাফ তৈরি করবো, তার জন্য আমাদের বিন্দুগুলো দেখো নিতে হবে এখান থেকে। এখানে দেখো 450, ফার্স্ট আমরা নেবো কি ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে। তো ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে আমরা পয়েন্টগুলো কীভাবে নেবো, 450-এ 20, 500-তে 50। ঠিক আছে, এইভাবে আমরা পরপর নেব। তাহলে ঊর্ধ্ব শ্রেণী সীমানা আর ক্রমযৌগিক পরিসংখ্যা, তারপর একবার নিম্ন পরিসংখ্যার সঙ্গে ক্রমযৌগিক পরিসংখ্যা, এইভাবে নেবো। অর্থাৎ আমি ছকটা লিখে দেখাচ্ছি, দেখো আমরা দুখানা ছক আমরা এখান থেকে বানিয়ে নেবো। একটা ঊর্ধ্ব সীমা, ক্ষুদ্রতর সূচকের ক্ষেত্রে ঊর্ধ্ব সীমা নেবে, আর তার সাথে ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে ঊর্ধ্ব সীমা ক্রমযৌগিক পরিসংখ্যা। তো ঊর্ধ্ব সীমা দেখো প্রথমে কত আছে, 450 ছিল, ভালো করে দেখো, এখানে 450 ছিল ঊর্ধ্ব সীমা, 450-এ 20। এরপরে কী হবে, 450 থেকে এবার কি 500, 500-তে 50, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো সেইভাবে আমরা লিখছি, দেখো 450-এ তাহলে কত আসবে, 450-এ 20, এরপর হবে 500, 500-তে হবে 50, এরপরে 550, আমি আগে লিখে নিই 550, তারপরে 600, 650, 700, 700, 750। ঠিক আছে, এই পর্যন্ত আছে, 800 আছে একটা, 800। তো পয়েন্টগুলো লিখে নাও, 550-এ 78, একবার দেখে নিই, 78 ছিল, 104, 128, আচ্ছা 104, 128, 150, 168 আর 200, এইভাবে তোমরাও বানিয়ে নেবে সব কটা পয়েন্টকে। ঠিক আছে, এই যে পয়েন্টগুলো বানিয়ে নিলে, এইগুলো আমাদের কিন্তু এক একটা বিন্দু, যখন আমরা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করবো তার গ্রাফটা, এটা ক্ষুদ্রতর সূচকের গেল। ঠিক আছে, এটা ক্ষুদ্রতর, যদি কোনো ওজাইব থেকে মধ্যমা তৈরি করতে দেয় তাহলে কিন্তু অঙ্কটা একটু সময় লাগবে, যেটা দেখতেই পাচ্ছ এখন। এরপর হচ্ছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার যে গ্রাফ সেটা করব, তার জন্য আমরা এবার নেব নিম্ন সীমা নেব, আর সেম ক্রমযৌগিক পরিসংখ্যা নেব, ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, তো এখানেও সেম টু সেম এরকমভাবে লিখতে থাকবো। ক্ষুদ্রতর সূচকের নিম্ন সীমা কী ছিল, 400, এখানে 400-তে ছিল 200। ঠিক আছে, নেক্সট আমি লিখে যাচ্ছি 450, 500, 550, 600, 650, 700 আর 750, এর থেকে 50 কম হবে। তো এটা 200 ছিল, এটা 180, এটা 150 ছিল, 122 ছিল, 96, ঠিক আছে 72, 50 আর 32, এই আমাদের পয়েন্টগুলো হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমরাও বানিয়ে নেবে। এরপরের স্টেপ আমাদের কিন্তু গ্রাফ তৈরি করতে হবে। তো গ্রাফ খাতা তোমরা নাও, নিয়ে এইরকম একটা গ্রাফ তোমরা বানিয়ে নাও। ঠিক
ঠিক আছে? তো মোটামুটি এরকম টাইপসের স্কেল করার চেষ্টা করো। আমি যেটা করেছি মোটামুটি এরকম টাইপসের স্কেলগুলোকে বানিয়ে নাও। ঠিক আছে? নিয়ে এবার আমাদের ছকটাকে আঁকতে হবে। দেখো বিন্দুগুলোকে স্থাপন করতে হবে। প্রথম যে বিন্দুটা আমরা করব, ক্ষুদ্রতর সূচকের গ্রাফ তৈরি করব। দেখো প্রথম পয়েন্ট কি 450-এ 20। দেখো 450, দেখো এটা যদি 400 হয়, এটা যদি 50-500 হয়, তো তোমাদের দেখবে এইরকম ক্ষুদ্রতম যে বড় বড় একটা করে বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ খাতায়, তার মধ্যে দেখবে এইগুলো 5টা করে আরও ছোটো ছোটো ঘর করা আছে। তো সেই অনুযায়ী তোমাকে কিন্তু একটা অ্যাজাম্পশন করে নিতে হবে যে 450 মানে 400 থেকে 500-র মাঝামাঝি কোনো একটা পয়েন্ট হবে এরম জায়গায়। সেই অনুযায়ী তোমাকে কিন্তু গ্রাফটাকে করতে হবে। ঠিক আছে? আমাদের এক্ষেত্রে আমি আর ওরকম গ্রাফ পাইনি। অ্যাকচুয়ালি গ্রাফ পাইনি সেরকম নয়, কিন্তু গ্রাফ নিলেও আমি তোমাদেরকে অত ক্ষুদ্রভাবে এখানে কিন্তু মার্ক করে দেখাতে পারতাম না। ঠিক আছে? যার জন্য আমি অ্যাজাম্পশন করে নিয়েছি। এইরকমভাবে তোমরা স্কেল তৈরি করো প্রত্যেক 5 ঘর অন্তর, এবং প্রত্যেকটা 5 ঘরের মাঝখানে দেখবে আরও 5টা করে ঘর রয়েছে। ঠিক আছে? জানি না তোমাদের মিলিমিটারের খাতা কি সেন্টিমিটারের খাতা কোন খাতায় করছো। তো যে যেমন করছো সেই অনুযায়ী পারলে একবার টিচার যারা প্রাইভেট টিউটরের কাছে পড়ো, তারা একবার স্যারকে দিয়ে কারেকশন করে নিতে পারো। ঠিক আছে? এখানে ঘরগুলো তোমাদের স্কেলটা ঠিকঠাক হলো কিনা। ওকে? তো চলো, আশা করি তেমন কিছু প্রবলেম হবে না। প্রত্যেকটা ঘর দেখবে 5 ঘর করে গ্যাপ করে দেওয়া আছে। সেই অনুযায়ী মাঝামাঝি তোমার 450 তুমি ধরে নাও। আমি ফার্স্ট পয়েন্ট করছি 450-এ 20। দেখো 450-এ দেখতেই পাচ্ছ মাঝামাঝি 400 থেকে 500-র মাঝখানের পয়েন্ট, আর তাদের 20। দেখো 20 সোজাই আমি এটা করেছি। হয়েছে পয়েন্ট। নেক্সট পয়েন্ট আমরা করছি দেখো 500-তে 50। নেক্সট 550-এ 78, 600-তে 104, 650-এ 128, 700-তে 150, আর 800-তে 200। হয়ে গেল? এই বিন্দুগুলো স্থাপন হয়ে গেল। বিন্দুগুলো একটু বড় করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তাহলে বিন্দুটা আরও ছোটো করলে তাহলে আরও ক্লিয়ার করে তোমরা বুঝতে পারতে প্রত্যেকটা গ্যাপগুলো মাঝখানে। কারণ তোমাদের ভিডিওর ক্ষেত্রে ভিজিবল হবে না ঠিকঠাক, সেই জন্য আমি একটু বড় বড় করে রেখেছি। আচ্ছা, এরপরে সরলরেখা দিয়ে জুড়ে দেবো। তাহলে প্রথম দুটো পয়েন্টকে এইভাবে জুড়ে নাও। আচ্ছা, আরেকটা পয়েন্ট বাদ ছিল, 800, 800-তে 200। এবার আমরা পরপর বিন্দুগুলোকে জুড়ে নেব। তো প্রথম যে পয়েন্ট 450, 20, ঠিক আছে? এই পয়েন্ট থেকে আমরা 500 থেকে 50, 500-তে 50 যে বিন্দুটা আছে সেই পয়েন্টে জুড়ে নেব। নেক্সট এইভাবে প্রত্যেকটা সরলরেখাকে জুড়তে থাকবো একটা একটা করে। করলে যেটা পাবো এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক গ্রাফ। ঠিক আছে? ক্ষুদ্রতর সূচকের গ্রাফ হচ্ছে এটা, ক্ষুদ্রতর সূচকের গ্রাফ। এরপরে আসবো কি বৃহত্তর সূচক যেটা আছে সেইটার। তো তার জন্য প্রথম যে পয়েন্ট 400-তে 200, 400-তে 200 একটা পয়েন্ট আমরা নিলাম। সেম 450-এ 180, 500-তে 150। বৃহত্তর সূচক মানে কি? প্রথমে সব থেকে বড় হবে, তারপর আস্তে 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 কমতে থাকবে। তো দেখতেই পাচ্ছ কমতে থাকছে। নেক্সট 550-এ 122 হলো, 600-তে 96, 650-এ 72, 700-তে 50, আর 750 হচ্ছে 32। সব কটা পয়েন্ট আমরা টেনে নিলাম। ঠিক আছে? মোটামুটি একটু এদিক ওদিক হবে, বুঝতেই পারছো। এটা তো এত অ্যাকুরেট করে আমি পাচ্ছি না, কারণ আমার কাছে ওরকমভাবে তো কোনো অ্যাভেলেবেল সিট নেই বা আমি যেটাকে অ্যাকুরেট করে দেখাতে পারবো। জাস্ট একটু অ্যাজাম্পশন করে নাও, ভিজুয়ালাইজ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধায়। এবার প্রত্যেকটা বিন্দুকে ওপর থেকে টানতে শুরু করো, এইভাবে জুড়তে শুরু করো। হয়ে গেল সব কটা? তো এই যে ছকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃহত্তর সূচকের গ্রাফ। ঠিক আছে? এটা হচ্ছে বৃহত্তর সূচকের গ্রাফ। এবারে এই যে ক্ষুদ্রতর সূচক আর বৃহত্তর সূচক দেখো একটা বিন্দুতে কাট করেছে। কোন বিন্দুটা দেখতেই পাচ্ছ? এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ, এই বিন্দুতে তারা একে অপরকে ছেদ করেছে। ঠিক আছে? তো এই ছেদ বিন্দু থেকে আমাদের কি করতে হবে? একটা লম্ব টানতে হবে নিচে এক্স অক্ষের উপরে। তো আমরা একটা লম্ব এইভাবে টেনে নিলাম। তো দেখতেই পাচ্ছ সেই লম্বটা কোথায় টাচ করেছে। লম্বটা দেখো 500 থেকে 600-র মধ্যে 600-র ধার ঘেঁষে একটা জায়গায় টাচ করেছে। তো তোমরা দেখবে তোমাদের যে ঘরগুলো রয়েছে, তোমরা যদি 500 থেকে এরমভাবে 600 যে ঘরটা তোমরা করবে, ধরো এটা হচ্ছে 500 আর এটা ধরো 600। ঠিক আছে? এর মাঝখানে দেখবে 1, 2, 3, 4 এরকম 4টে ঘর রয়েছে। অর্থাৎ দেখো এরপর থেকে 1, 2, 3, 4, 5 এরম নিয়ে তোমাদের ঘরটা কমপ্লিট হবে। ঠিক আছে? তো তোমাদের দাগটা দেখবে এই শেষের ঘরটাতে কিন্তু টাচ করবে। এই যে শেষের ঘরটাতে সোজাসুজি এইখানে এসে টাচ হবে, এই যে ঘরটাতে। ঠিক আছে? আমি কালারটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আলাদা একটা কালার করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই ঘরটাতে টাচ করবে যদি অ্যাকিউরেট একদম করে থাকো। ঠিক আছে? এই ঘরটাতে এসে টাচ করবে। এটা অঙ্কের কোনো পার্ট নয়, ভুল করেও স্ক্রিনশট নেবে না। ঠিক আছে? এখানে এসে টাচ করবে। তো এটা যদি টাচ করে তার মানে বুঝতেই পারছো একটা 5 ঘরকে যদি তুমি 100 গ্যাপ তৈরি করো, দেখো 500 থেকে 600 মানে কি এখানে 100-র গ্যাপ, তাই না? 100-র গ্যাপ। তাহলে প্রত্যেক একটা ছোটো ছোটো যে টুকরো টুকরো ঘর তার জন্য তুমি কত করে নিয়েছো? 20 করে নিয়েছো। দেখো প্রথম এটা 500, এটা 520, এটা 540, এটা 560, 580, আর এটা হবে 600। তার মানে তোমার দাগটা কোথায় এসে টাচ করবে? এটা হচ্ছে 580-তে এসে টাচ করবে। আর এটাই আমাদের এই অঙ্কের জন্য মধ্যমা। ঠিক আছে? তো আমি সেটাই
করে নিয়েছি, আমাদের মধ্যমা হচ্ছে 580। তো তোমরা যদি এটাকে মধ্যমা নিয়ম দিয়ে করো, এই ছকটাকে যে ক্রমযৌগিক পরিসংখ্যা যে ছক দেওয়া রয়েছে, এই ছকটা যদি তোমরা এমনিতে করো তাহলে তোমরা দেখবে তোমাদের মধ্যমাও কিন্তু 580 আসবে। যদি ভেরিফাই করে চেক করতে চাও, তো তোমাদের মধ্যমা এইভাবে করতে দিচ্ছে, তোমরা এইভাবে করবে, তোমাদের খাতায় যা আসবে কোনো সমস্যা নেই। 580-র ধারে কাছে যা আসবে, তো তোমরা তোমাদের হয়তো পরীক্ষার সময় তোমরা এরকম একটা অজানা সংখ্যা দিল, তোমরা জানবে না কি, তোমার স্কেলটা তৈরি হবে ঠিকঠাক। স্কেল এই জন্য জরুরি, এখানে স্কেলটা ঠিক করতে হবে, নাহলে তোমাকে অ্যাকুরেট মান পাবে না। এবার হতে পারে সেখানে তুমি 580 জায়গায় তুমি বাই চান্স তোমার এসে গেল 10-এর একটা ঘরের গ্যাপ হয়ে গেল, তো সেক্ষেত্রে তোমার উত্তর কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ 580 যদি একটা ঘর এদিক ওদিকে এই দাগ সরে আসে, অর্থাৎ এই 580-তে না টাচ করে, ধরো এইখানটা এসে তোমার দাগটা টাচ করেছে এই বিন্দুতে, তখন কিন্তু তোমার উত্তর হয়ে যেত কত, 560। পুরোপুরি কিন্তু অঙ্কটা কেটে যাবে বা ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে টোটালি স্যারের উপরে কীরকমভাবে খাতা দেখছে। তো সেই জন্য খেয়াল রাখবে, এই জায়গাটা কিন্তু তোমাকে ক্লিয়ার করে উত্তর করতে হবে। বোঝা গেছে কি বললাম? তো এইখানে তোমাকে কিন্তু অ্যাকিউরেট করাটা খুব জরুরি, এই স্কেলটা তৈরি করাটা জরুরি খুব। ক্লিয়ার? তো আমি যতটা পারলাম দূর থেকে বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর ভুল তো নেই আমি জানি, কারণ লজিক্যালি কোনো ভুল নেই, বাট ম্যাথামেটিক্যালি তো অবশ্যই ভুল আছে, কারণ এত অ্যাকুরেট তো আমি এখানে করতে পারিনি। ঠিক আছে, তো চেষ্টা করো তোমরা নিজেদের মতো করে একটু গুছিয়ে অ্যারেঞ্জ করে নেওয়ার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো। লাস্ট কোশ্চেন এই সেটের আমাদের বলেছে সংখ্যাগুরু মান বের করতে হবে। তো সংখ্যাগুরু মান কোথা থেকে তৈরি করা যায়? সংখ্যাগুরু মান কোনটা? যেখানে সব থেকে বেশি থাকে পরিসংখ্যা, সেটাই হচ্ছে সংখ্যাগুরু মানের শ্রেণী। অর্থাৎ 18 যেখানে আছে সেটাই সব থেকে বেশি বার রয়েছে, অর্থাৎ 12 থেকে 16 এটা হচ্ছে সব থেকে বেশি বার রয়েছে, তাই না? অর্থাৎ আমাদের সংখ্যাগুরু সম্বলিত যে শ্রেণী সেটা হচ্ছে কত, 12 থেকে 16, এটা হচ্ছে সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী। ঠিক আছে, তো সেটা লিখে নাও, সংখ্যাগুরু সম্বলিত পরিসংখ্যা 18, সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী 12 থেকে 16, এটা লিখে নিলে। নিয়ে সংখ্যাগুরু মানের যে সূত্র আছে সেই সূত্রটা কী ছিল? সূত্রটা কী ছিল? ছিল হচ্ছে L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2, ঠিক আছে, ইন্টু H, এটা হচ্ছে ফর্মুলা। L মানে ওই যে সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমা অর্থাৎ 12, প্লাস এখানে কত, F1 মানে সংখ্যাগুরু শ্রেণীর যে পরিসংখ্যা অর্থাৎ 18, F0 মানে সংখ্যাগুরু শ্রেণীর আগের ঘরের পরিসংখ্যা অর্থাৎ 10। এই জিনিসগুলো এতদিনে তোমাদের কিন্তু মুখস্থ হয়ে গেছে, ডিটেলসে প্রত্যেকবার বলে গেছি আমি। ঠিক আছে, 2F1, প্রত্যেকটা সেটে এরকম কোশ্চেন আমরা ফেস করি। 2F1 মিনস ওই যে 18, অর্থাৎ 2 × 18 মাইনাস এটা 10, আর এটা তো F2 মানে ওই যে সংখ্যাগুরু শ্রেণীর পরের ঘরের পরিসংখ্যা অর্থাৎ 14, এটা হচ্ছে F2 হয়, এটা F1, আর এটা হচ্ছে F0। ঠিক আছে, এবার ক্লিয়ার? লিখে দিলাম আমি। ইন্টু H মানে সংখ্যাগুরু শ্রেণীর যে গ্যাপটা অর্থাৎ 12 থেকে 16 যে গ্যাপ 4। ঠিক আছে, তাহলে 12 প্লাস এটা বিয়োগ করলে হবে 8, এখানে 16 বিয়োগ 24, তাই তো, এই 16, সরি এটা 36 গুণ 4 সমান 12 যোগ 8-এর 36 থেকে 24 বিয়োগ করলে কত হবে, 12 গুণ 4, 4 3 12, 12 যোগ 8কে 3 দিয়ে ভাগ করো, এটা অমূল্য সংখ্যা তো 2.66 করে চলতে থাকবে। তো আমরা এটাকে মোটামুটি 12 যোগ 2.67 ধরে নিলাম, আর যোগ করলে 14.67, এটা প্রায় লিখে দাও। তো এটাই আমাদের সংখ্যাগুরু মান হয়ে যাবে, এটাই অ্যান্সার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? থ্যাংক ইউ সবাইকে এত ভিডিওটা দেখার জন্য। তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো, এবং আমি চেষ্টা করব খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং এরপর তো 11-12 তোমাদের রয়েছে, তোমরা দেখতেই পাবে তোমাদের জন্য কত সুন্দর করে ভিডিও আমি বানাতে পারি। ঠিক আছে, তো সাথে থেকো এইভাবে, আর ভিডিওগুলো দেখতে থাকো। যদি কারো কিছু ডাউট থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যুক্ত হও, আর মক টেস্টের জন্য যা বলার বলেই দিলাম, তোমরা কিন্তু অবশ্যই মক টেস্টটা কিন্তু অ্যাটেম্প্ট করো। ঠিক আছে, আমি দেখবো মোটামুটি কতজন স্টুডেন্ট পার্টিসিপেট করো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।